রোগীকে দেখতে আসা এবং প্রবল অসুস্থ কিংবা আচ্ছন্ন অবস্থার রোগীর সঙ্গে কথা বলে আত্মপরিচয় দানের চেষ্টা বঙ্গবাসীরা একটি বিশেষ কর্তব্য বলে মনে করে। নবীন কুমারের ব্যাধির সংবাদ ছড়িয়ে পড়ায় দলে দলে লোক আসার বিরাম নেই। ইতিমধ্যে এ কথাও ছড়িয়ে গেছে যে নবীন কুমার কানে প্রায় শুনতেই পায় না। সুতরাং দর্শন প্রার্থীরা তার একেবারে নিকটস্থ হয়ে সগর্জনে কথা বলে। নবীন কুমার কারোর কোনো উত্তর দেয় না, বিরক্তিতে মুখ কুঞ্চিত হয়ে থাকে তার। তবু দর্শনার্থীরা নির্বৃত্ত হয় না, তারা পরস্পর আলোচনা করে কোথায় কখন আর কার কার এই প্রকার অসুখ তারা দেখেছে, কবে কোন বাড়িতে এই অসুখে মৃত্যু হয়েছে কার। নবীন কুমার বড় বাঁচা বেঁচে গেছে, তবে এই কালব্যাধির নিয়মই এই একটা কোনো অঙ্গ নিয়ে যায়। তবে হৃৎপিণ্ডের বদলে যে শুধু কান নিয়ে ছেড়েছে, এই তো নবীন কুমারের বড় ভাগ্য। গণ্যমান্য ব্যক্তি বা বিশিষ্ট আত্মীয় স্বজনদের নিষেধও করা যায় না। নবীন কুমারের অপছন্দ হলেও তারা আসবেই। অপরাহ্নেই তাদের আসবার সময়, সেই জন্য এখন সেই সময়টা নবীন কুমার ঘুমের ভান করে দেয়ালের দিকে মুখ করে শুয়ে থাকে। দুলাল চন্দ্র থাকে পাহারায়। তাকে শিখিয়ে রাখা হয়েছে, ঘরে কেউ এলেই সে ওষ্ঠে তর্জনী ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, চুপ, কথা কইবেন না, ছোটবাবু ঘুমুচ্ছে। কবরেজ মশাই বলেছেন হঠাৎ ঘুম ভাঙলে খুব ক্ষতি হবে। এর ফলে ক্রমে ক্রমে দর্শনার্থীর সংখ্যা কমতে লাগলো। রোগী দেখা নয়, রোগীর কাছে নিজেকে দেখা দেওয়াটাই বড় কথা। সেই রোগী যদি দেখতে না পেল, তাহলে আর শুধু শুধু এসে লাভ কি? এখন আর অপরাহ্নে নবীন কুমারকে মটকা মেরে শুয়ে থাকতে হয় না। অন্যের কাঁধে ভর দিয়ে এখন সে কিছুটা হাঁটতে পারে। সে একদিন ছাদেও যায়। একদিন শেষবেলায় দিবাকর এসে নবীন কুমারের কানের কাছে মুখ এনে চিৎকার করে বলল, ছোটবাবু, নিচে সভার বাবুরা সব এসেছেন, একবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, নিয়ে আসবো ওপরে? নবীন কুমার বিস্মিতভাবে জিজ্ঞেস করলো, সভার বাবুরা? কোন সভার বাবুরা? দিবাকর বলল, আগে আপনার সভা। নবীন কুমার ভুরু কুচকে বলল, আমার সভা? কিসের সভা? এবার দিবাকরের বিস্মিত হবার পালা। সে বলল, আগে আপনি যে সভা খুলেছিলেন, ফি হপ্তায় শনিবার শনিবার বাবুরা আসেন, অনেক ভাবের কথা হয়। নবীন কুমার দুলাল চন্দ্রকে জিজ্ঞেস করলো, কিসের সভা বলছে রে দুলাল? দুলাল চন্দ্র বলল, আগে ওই আপনার বিদ্য উৎসাহিনী সভা। দিবাকর বলল, আপনি একদিন জ্বর বিকারে ঘোরে বলেছেন যে আপনি না যেতে পারলেও সবার কাজ যেন বন্ধ না থাকে, আপনি মরলেও সবার কাজ চলবে। তাই আমি সব বাবুদের খবর দিয়ে আনিয়েছি। আজ শনিবার তো এছেন আজ 10-12 জনা। দেখা গেল বিদ্যা উৎসাহিনী সভা সম্পর্কে যেন নবীন কুমারের আর কোনো আগ্রহই নেই, অথচ তার অসুখের আগের দিন পর্যন্ত এই সভাই ছিল তার ধ্যান জ্ঞান। সভার বিবরণী লেখা, আগামী সভার জন্য কার্যসূচি নিরূপণ করা, সভার পক্ষ থেকে ইদানিং যে পত্রিকা বেরোচ্ছে তার জন্য রচনা এবং গ্রাহকদের পত্রের উত্তর দেওয়া, সব কিছুই সে করত। এই নিয়েই সময় অতিবাহিত করত সে। নবীন কুমার নিরস কণ্ঠে বলল, অত চেঁচিয়ে কথা বলো না দিবাকর, তোমরা কি আমার কানের পর্দাটাও ফাটিয়ে দিতে চাও? দিবাকর জিজ্ঞেস করলো, বাবুদের ওপরে আনবো না? না। দিবাকর আর দুলালচন্দ্র পরস্পর বিহ্বল দৃষ্টি বদল করলো। বিদ্যুৎসাহিনী সভা সম্পর্কে তাদের ছোটবাবুর হঠাৎ এই নিরাশক্তি যেন তারা বিশ্বাসই করতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে দিবাকর নিষ্ক্রান্ত হলো ঘর থেকে। পরদিন দ্বিপ্রহরে আর একটি ঘটনা ঘটল। আহারাদি সমাপ্ত করে নবীন কুমার নিজের পালঙ্কে শুয়ে আছে। দিবানিদ্রা দূর করার জন্য এই সময় সে গ্রন্থ পাঠ করে। সংস্কৃত কাব্য মুখে মুখে অনুবাদ করে সে সরোজিনীকে শোনায়। সরোজিনী এখনো অন্দরমহল থেকে আসেনি। নবীন কুমার ঘন ঘন দ্বারের দিকে তাকাচ্ছে। এক সময় সরোজিনী এসে পাঠমগ্ন নবীন কুমারের কানে কানে বলল, দেখুন, দেখুন কে এসেছে। নবীন কুমার মুখ ফিরিয়ে জিজ্ঞেস করলো, কে? সে দেখতে পেল দ্বারের কাছে মাথায় ঘুমটা দেওয়া এক কিশোরী দণ্ডায়মান, এক গোলা ঘুমটা, মুখ দেখা যায় না। নবীন কুমার আবার জিজ্ঞেস করলো, কে? সরোজিনী বলল, অকুসুম দিদি, কাছে এসো না। আহা হা, তোমার আবার এত লজ্জা কিসের? চেনো না যেন?
কিশোরীটি সেরকম বীরাবনতামুখী হয়েই দাঁড়িয়ে রইল। সরোজিনী নবীন কুমারকে ছেড়ে সেখানে গিয়ে নিজেই কিশোরীটির মুখ থেকে অবগুণ্ঠন সরিয়ে দিয়ে বলল, এই দেখুন আমার দিদির মিতেনি, আমাদের কুসুম দিদি। মনে নেই সেই যে আপনাকে একদিন শাড়ি পরা নিয়ে খেপিয়েছিল? কুসুম কুমারী তার নীল চক্ষুমণি দুটি নবীন কুমারের মুখের দিকে স্থির রেখে ঝর্ণা লহরীর মতো সুমিষ্ট স্বরে বলল, কেমন আছেন মিতিনির বর? আপনার অসুখ শুনে আপনাকে দেখতে এলুম। সরোজিনী তাড়াতাড়ি বলে উঠল, কুসুম দিদি, উনি কানে ভালো শুনতে পাচ্ছেন না, কাছে গিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলতে হবে। ডাক্তার কবিরাজরা বলেছেন অবশ্য আর কটা দিন পেরুলেই সব ঠিকঠাক হয়ে যাবে, আবার আগেরকার চেয়ে বেশি কানে শুনতে পাবেন। তোমার কথাগুলো না আমি বরং ওর কানে কানে বলে দিচ্ছি। হাত ধরে ধরে সে কুসুম কুমারীকে নিয়ে এলো পালঙ্কের কাছে। নবীন কুমার ধীর স্বরে বলল, এই মেয়েটিকে চিনতে পারলুম না তো। সরোজিনী বলল, আহা, মস্করা হচ্ছে, কুসুম দিদিকে চিনতে পাচ্ছেন না? সেই যে আপনার থিয়েটারের আগের দিন ছিল, আপনি ওর কাছ ঠেঙে শাড়ি পরে হাঁটার ধরন শিখতে চাইলেন। নবীন কুমার কুসুম কুমারীর নীল চক্ষু দুটি দেখতে লাগলো, তারপর আপন মনেই বলল, কই, এই মুখ আগে দেখেছি বলে মনে তো পড়ে না। কুসুম কুমারী ও নবীন কুমারকে দেখছে এক দৃষ্টে। নবীন কুমারকে চিনতে তারও যেন কষ্ট হচ্ছে খুব। তার সখী কৃষ্ণভামিনীর স্বামী নবীন কুমারকে সে প্রায় দেখেছিল অতিশয় প্রাণবন্ত, অতিশয় চঞ্চল এক কিশোর, চক্ষু দুটি অতি উজ্জ্বল। পরে সরোজিনীর স্বামী হিসেবেও তাকে প্রায় একই রকম দেখেছিল। কিন্তু এই কোন নবীন কুমারকে এখন দেখছে সে? শরীরই শুধু কৃষ্ণ নয়, চক্ষু দুটি নিষ্প্রভ, মুখে পাণ্ডুর ছায়া, কণ্ঠস্বর নিষ্প্রাণ। কুসুম কুমারী বলল, আমার নাম বোন জোছনা, মনে পড়ে না? সরোজিনী স্বামীর কানে সেই বার্তা প্রেরণ করবার জন্য ঘনিষ্ঠ হয়ে এসে বলল, কুসুম দিদি বলছে ওর আর একটা নাম বোন জোছনা, এবার চিনতে পেরেছেন? নবীন কুমার দুদিকে মস্তক আন্দোলিত করল। জলে ভরে গেল কুসুম কুমারীর চক্ষু। নীলমণি দুটি আর দেখা গেল না। একবার বুঝি তার ওষ্ঠধর সামান্য একটু কাঁপলো, তারপরে সে পিছন ফিরে দোন লাগালো। মাটিতে লুটিয়ে পড়ল তার শাড়ির আঁচল। সরোজিনীও চলে গেল কুসুম কুমারীর পিছু পিছু। নবীন কুমার আবার পোস্তক পাটে মনোনিবেশ করলো। সরোজিনী ফিরে এলো বেশ খানিকক্ষণ পর। আফসোসের সুরে বলল, ছি ছি, আপনি এমন দ্বারা ব্যবহার করলেন কুসুম দিদির সঙ্গে? কত কাঁদলো, নিজ থেকে ছিল আপনাকে দেখতে। নবীন কুমার কথাগুলো ভালো শুনতেও পেল না, ভ্রুক্ষেপও করল না। সরোজিনী স্বামীর কণ্ঠ জড়িয়ে ধরে কর্ণকুহরে বলল, আপনি সত্যি বলুন তো, কুসুম দিদিকে সত্যি চিনতে পারেননি? নবীন কুমার বলল, না। মেয়েটি কে? কাদের বাড়ির যেন বউ মনে হলো। মেয়েটি একলা এসেছে, ওর স্বামী আসেনি? ওর স্বামী যে ঘোর পাগল, আপনি একবার গেছিলেন ওদের বাড়িতে। আমি গেছিলাম কবে? আপনার সত্যিই মনে নেই? নবীন কুমারের মুখমণ্ডলে এবার একটু ব্যথার ছাপ পড়ল। সে অস্থিরভাবে বলল, আমার মনে পড়ছে না তো আমি কি করব বলো তো? আমি কি মিছে কথা বলছি? সরোজিনী ভয় পেয়ে স্তব্ধ হয়ে গেল হঠাৎ। আরো কয়েকটি ঘটনার পর সকলেই বুঝতে পারলো যে এই কঠিন ব্যাধিতে নবীন কুমারের শ্রবণ শক্তিই শুধু ক্ষতিগ্রস্ত হয়নি, তার স্মৃতিশক্তিও অত্যন্ত দুর্বল হয়ে গেছে। অনেক কিছুই তার মনে পড়ে না, অনেক মানুষকেই সে আর চিনতে পারে না। বিদ্যুৎসাহিনী সবার কথা তার মনে নেই। যে বিধবা বিবাহের ব্যাপার নিয়ে সে এত মত্ত হয়েছিল, এখন সে ওই প্রসঙ্গ একবার উচ্চারণ করে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামও বোধ হয় তার স্মরণে নেই। আবার অনেক চিকিৎসক বদ্যি ডেকে আনা হলো, যথারীতি সকলেরই ভিন্ন মত। তবে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য মতামত মনে হলো এই যে কোনো ওষুধ প্রয়োগে স্মৃতিশক্তি বা শ্রবণ শক্তি ফিরিয়ে আনা যাবে না। কিছু সময় দিলে স্বাভাবিকভাবেই ওগুলি আবার ফিরে আসতে পারে। নবীন কুমারের বয়স কম, তার জীবনী শক্তিতেই সে পুনরায় পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠবে। এখন সর্বাগ্যে প্রয়োজন তার স্বাস্থ্য উদ্ধার, এবং স্বাস্থ্য উদ্ধারের শ্রেষ্ঠ উপায় বায়ু পরিবর্তন। বিম্ববতী তার পুত্রকে কিছুতেই চোখের আড়াল করতে চান না, কিন্তু এই ক্ষেত্রে বিধুশেখরও উপদেশ দিলেন, কিছুদিনের জন্য নবীন কুমারকে বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া হোক। কোথায় পাঠানো হবে তা নিয়ে জল্পনা কল্পনা করা হলো কয়েকদিন। কেউ বলল বর্ধমান, ওদিককার জল হাওয়া ভালো, ওদিকে সচরাচর ওলা ওঠা হয় না।
কেউ বলল কৃষ্ণনগর, অনেকেই সেখানে স্বাস্থ্য উদ্ধারের জন্য যায়। বারাণসীর নামও উঠল। মহাদেবের ত্রিশূলাগ্রে অবস্থিত ওই বারাণসী ধাম, সেখানকার তো তুলনাই হয় না। কিন্তু বারাণসী বড় দূরের পথ, অতখানি ঝুঁকি নেওয়া যায় না। শেষ পর্যন্ত ঠিক হলো কোনো বিশেষ স্থলে নয়, নবীন কুমারকে ভ্রমণ করানো হবে নদীপথে। শীতকাল সমাসন্ন। এ সময় নদীর বাতাস অতিশয় তেজবর্ধক। নদীর সজীব মৎস্য আর দুতীরের গ্রাম অঞ্চলের টাটকা তরিতরকারি পরিপাকের পক্ষে অতি উত্তম। এলাহি বন্দোবস্ত হলো নবীন কুমারের নদী ভ্রমণের। 3খানি বজ্র ও 4খানি পানসি নিয়ে একটি বহর, দাস দাসী পাচক লাঠিয়াল এবং বন্দুকধারী সেপাইয়ের দলবল ছাড়াও সঙ্গে নেওয়া হলো একজন কবিরাজ ও একজন অ্যালোপ্যাথ। দিবাকর দুলাল চন্দ্রের মতো বিশ্বস্ত কর্মচারীও রইল। আর নেওয়া হলো সরোজিনীকে। এখন সরোজিনী শুধু নবীন কুমারের স্ত্রী এবং সঙ্গিনীই নয়, বার্তাবাহকও বটে। নদী পথে পথেই পরিভ্রমণ করা হবে। তবে যদি কখনো জলযাত্রায় ক্লান্তি বোধ হয় তাহলে একটি বিশ্রামের স্থলও নির্দিষ্ট রইল। কুষ্টিয়ার দিকে সিংহ পরিবারের একটি জমিদারি আছে, সেখানে আছে একটি অতি মনোহর কুঠি বাড়ি। আগে থেকেই স্থলপথে লোক পাঠিয়ে দেওয়া হলো সেখানে। কুঠি বাড়িটি সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করে রাখবে। শুভদিন দেখে শান্তি সস্তায়ন করে নিমতলার ঘাট থেকে গঙ্গাবক্ষে শুরু হলো যাত্রা। তখন কেল্লা থেকে মধ্যাহ্নের তোপ দাগা হচ্ছে, যেন নবীন কুমারের সম্মানেই শোনানো হলো সেই তোপধ্বনি। 2-3 দিন নবীন কুমার বেশ উৎফুল্ল হয়ে রইল। শহর ছেড়ে এই প্রথম তার অন্য কোথাও যাত্রা। কাব্য সাহিত্যের মধ্য থেকে সে বহু স্থানের বর্ণনা পাঠ করেছে। তার দেখতে ইচ্ছে করে সেই সব দেশ। সে সমুদ্র দর্শন করেনি, পাহাড় দেখেনি, অথচ মনশ্চক্ষে সে সমুদ্র ও পাহাড় দেখতে পায়। এবার সে স্বচক্ষে সব দেখবে। কিন্তু 2-3 দিন পরই আবার তার সব উৎসাহ চলে গেল। সে মলিন বিষণ্ণ মুখে বোটের জানলা দিয়ে নদীর সৈকতের দিকে চেয়ে থাকে। সরোজিনী এসে ডাকলেও সে সাড়া দেয় না। সরোজিনী জোর করে কথা বলবার জন্য তার হাত ধরে টানাটানি করে, তবু সে নির্বাক। গৃহের বাইরে এসে বিশাল প্রকৃতির মধ্যে আশ্রয় নিয়ে নবীন কুমারের আরও মন খারাপ হয়ে গেছে। প্রকৃতির সঙ্গে তার কোনো যোগাযোগ স্থাপিত হচ্ছে না। সে জলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শুনতে পায় না জল কল্লোল। আকাশ দিয়ে কত রকম পাখি উড়ে যায়। বজ্রার কাছে অনেক পাখি এসে বসে, কিন্তু সে কোনো পাখির ডাক শুনতে পায় না। সে দেখতে পায় মাঝি মোল্লারা দাঁড় বৈঠা চালাবার সময় মুখ ঠোঁট নাড়ছে। নিশ্চয়ই ওরা গাইছে কোনো গান কিংবা সমবেত স্বরে দিচ্ছে জোকার। কিন্তু নবীন কুমার শুধু দেখে, শুনতে পায় না কিছু। কোনো গুঞ্জের সামনে এসে যখন বজ্রা থামে, তখন ছোট ছোট ডিঙির নৌকা নিয়ে ফেরিওয়ালারা আসে। তারা নবীন কুমারের গবাক্ষের কাছে ডিঙি ভিড়িয়ে হাত মুখ নেড়ে অনেক কিছু বলে। নবীন কুমারের কিছুই বোধগম্য হয় না। সে বিরক্ত হয়ে শয্যায় শুয়ে পড়ে চিৎপাত হয়ে। স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে বলে নবীন কুমারের কৌতূহলও কমে গেছে। বরং সরোজিনী মাঝে মাঝে জিজ্ঞেস করে, ওটা কোন মাছ? এটা কি পাখি? এখানে জলের রং দুরকম কেন? নবীন কুমার সংক্ষেপে উত্তর দেয়, জানি না। স্বামীর মনোরঞ্জনের জন্য সরোজিনী প্রায়ই তার কানে অশ্ব ঠেকিয়ে গান শোনায়। তার গলাটি বেশ সুরেলা। উড়িষ্যাবাসী গোপালের যাত্রা গান তার বাপের বাড়িতে প্রায়ই হতো। তাই শুনে শুনে সে কয়েকটি গান তুলেছে। কিন্তু নবীন কুমারের এখন আর গানও ভালো লাগে না। এমনকি সরোজিনীর স্পর্শে রোমাঞ্চ বোধ করে না সে। সে শব্দ বঞ্চিত বলে যেন সবকিছু থেকেই বঞ্চিত। এইভাবে মাসাদিকাল কেটে যাওয়ার পর অবস্থার কিছুটা পরিবর্তন হলো। এই পৃথিবী যেন আবার শব্দময় হয়ে ধীরে ধীরে জেগে উঠল তার সামনে। খুবই আস্তে আস্তে অবশ্য। নবীন কুমার অনুভব করলো সমস্ত রকম শব্দ মিলিয়ে এই বিশ্বভুবনে একটি ব্যঞ্জনা আছে। আগে যখন তার স্বাভাবিক শ্রবণ শক্তি ছিল, তখন এইসব চিন্তা তার মস্তিষ্কেই আসেনি। এখন সে টের পেল সব রকম ধ্বনির সমন্বয়ে একটি বিশেষ ধ্বনি সৃষ্টি হয়। তার মধ্যেই যেন ফুটে ওঠে পরিপূর্ণ জীবনের স্পন্দন। কোনো অলৌকিক উপায়ে নবীন কুমার একদিন এই শ্রবণ ক্ষমতা ফিরে পায়নি। একদিন সে চকিতে বুঝল মাঝি মল্লারদের মুখ নাড়ার সঙ্গে সঙ্গে এক প্রকার শব্দও বেরুচ্ছে। সে শব্দের মর্ম সে বুঝতে পারছে না, কিন্তু শব্দগুলি যেন দুলতে দুলতে ভেসে আসছে তার কানে। আর একদিন রাত্রে ঘুম ভেঙে সে যেন শুনতে পেল এক অনৈসর্গিক সঙ্গীত। এ সঙ্গীত নদীর নিজস্ব। ছলাচ্ছল কল কল তার তান। এতদিন সে এ সঙ্গীত শোনেনি। সে এতই মুগ্ধ হয়ে গেল যে সে তৎক্ষণাৎ উঠে বসল। সারা রাত না ঘুমিয়ে সে শুনল সেই জলস্বর। নানান নদীপথ ঘুরে এখন তাদের বজ্রার বহর চলছে পদ্মার ওপর দিয়ে। নবীন কুমারের কাছাকাছি এসে কেউ একটু উচ্চ কণ্ঠে কথা বললেই সে সব বুঝতে পারে।
সে তৃষ্ণার্তের মতো বোটের ছাদে দাঁড়িয়ে থাকে সব রকম শব্দ শুনবে বলে। সন্ধ্যা অনেকক্ষণ উত্তীর্ণ হয়ে গেছে। মাথায় পৌষ মাসের হিম পড়েছে বলে নবীন কুমার একসময় বোটের ছাদ থেকে নেমে এলো নিজের কামরায়। সে দেখলো একটি গবাক্ষের কাছে দাঁড়িয়ে বাইরে অন্ধকারের দিকে চেয়ে সরোজিনী গুনগুনিয়ে গাইছে, আমি যে লাজে মরি মনের কথা কইতে পারিনি, কত লোকে কত কথা বলে আমি সে সইতে পারিনি। নবীন কুমারের সর্বাঙ্গ অকস্মাৎ শিহরিত হলো। সাদা রেশমি শাড়ি পরেছে সরোজিনী, পিঠের উপর চুল ছড়ানো। সে অন্য দিক দিয়ে চেয়ে আছে, তবু তার গানের মর্ম বুঝতে পারছে নবীন কুমার। সে যেন এই প্রথম সরোজিনীর গান শুনল। কানে কানে গান একদিন দুদিন ভালো লাগে, তারপর বিরক্তি বোধ হয়। এই তো প্রকৃত গান, যা আনমনা, এই যে সরোজিনীরই মনের ভাবোচ্ছ্বাস সুর হয়ে বেরিয়ে আসছে। নবীন কুমার এগিয়ে গিয়ে সরোজিনীর পিঠে হাত দিয়ে বলল, সরোজ, তুমি বড় সুন্দর, মনে হলো যেন তোমায় আমি আগে কখনো দেখিনি। সরোজিনী মুখ ফিরিয়ে তাকালো, তার দুই চক্ষু জলে ভরে উঠল। নবীন কুমার বলল, এ কি সরোজ, তুমি কাঁদছো? সরোজিনী বলল, আমার ভয় করে। কিসের ভয়? এই যে আপনি মাঝে মাঝে অমন কথা বলেন, আমার ভয় করবে না? আপনি অনেক কথা ভুলে যান, আপনি অনেককে চিনতে পারেন না। আমার মনে হয় আপনি একদিন আমাকেও চিনতে পারবেন না। আরে ধুর পাগল, তা হয় নাকি? তোমায় চিনতে পারবো না? যা। তবে যে আপনি ওই কথাটা বললেন। কি বললাম? আমায় আগে কখনো দেখেননি? আরে ও তো অন্যভাবে বলছি। আগে দেখিনি মানে এমনভাবে দেখিনি, আর যেন তোমায় নতুন করে এত সুন্দর দেখছি। সরোজিনী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, সত্যি সত্যি, সত্যি করুন যে আমায় কখনো ভুলে যাবেন না। নবীন কুমার হাসতে হাসতে সরোজিনীকে বক্ষে টেনে নিল। সেই রাত্রে ষোড়শ উত্তীর্ণ সম্প্রতি সপ্তবর্ষীয় নবীন কুমার তার দ্বাদশ বর্ষীয়া সদ্য ঋতুমতী পত্নীকে সর্বাংশে গ্রহণ করল। পরদিন প্রভাতে নবীন কুমার বলল, সরোজ, শেষ রাতে আমি একটা ভারী আশ্চর্য মিঠে স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের রেশ এখনো মনে লেগে আছে। জীবন কত সুন্দর। নবীন কুমার যেন এই পৃথিবীকে আবার নতুনভাবে ফিরে পেয়েছে। বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত এখন তার কাছে রোমাঞ্চকর মনে হয়। শীত শেষ হয়ে গেছে, বাতাস এখন বড় মনোরম। বজরার ছাদে দাঁড়িয়ে সে সকালের রেশমি রৌদ্রের স্পর্শে যেন শরীরের প্রতিটি রন্ধ্রে সুখ অনুভব করে। একটি টিট্টিব পক্ষী মাথার ওপর দিয়ে টি 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 করে ডেকে চলে যায়। অনেকক্ষণ ধরে বাজতে থাকে সেই শব্দের রেশ। আকাশে শুভ্রবর্ণ থাকা মেঘ, মাঝে মাঝে সেই মেঘের নিচে দিয়ে দলবদ্ধ হাঁসের ঝাঁক শান্তভাবে কোনাকুনি উড়ে যায় দিগন্তের দিকে। পদ্মার চরে মধ্যে মধ্যেই দেখা যায় নিস্পন্দন হয়ে শুয়ে আছে একটি দুটি কুমির। প্রাণের কোনো চিহ্ন আছে বলেই মনে হয় না, কিন্তু বজরা নিকটবর্তী হলেই তারা সরাত করে নেমে পড়ে জলে। কুমির দেখলেই নবীন কুমার তার স্বরে ডাকে, সরোজ, দেখে যাও দেখে যাও, ছুটে এসো। সরোজিনী আসবার আগেই কুমিরগুলো অদৃশ্য হয়ে যায়। সরোজিনী অবিশ্বাস করে, সে জীবনে কখনো কুমির দেখেনি। কুমির যে ডাঙায় উঠে বসে থাকে এ কথা সে কিছুতেই সত্য বলে মানতে চায় না। নবীন কুমার বলে, তুমি তাকিয়ে থাকো, আবার দেখতে পাবে। কিন্তু সরোজিনীর ভাগ্যে কুমির দর্শন ঘটে না। সে অনেকক্ষণ চেয়ে থাকতে থাকতে বিরক্ত হয়। তারপর হঠাৎ এক সময় সে সবিস্ময়ে বলে ওঠে, ও মা, ওটা কি গো, ওটা কি? ভয়ে সে নবীন কুমারের হাত চেপে ধরে। বস্তুটি নবীন কুমারও দেখেছে, কিন্তু সেটি যে কি তা সে জানে না। প্রায় সঙ্গে সঙ্গেই আবার জলের উপর ভুস করে জেগে উঠেই একটি বেশ বড়সড় প্রাণী আবার ডুবে গেল। সেটা যে কোনো মৎস্য নয় তা অবশ্য বোঝা যায়। নবীন কুমার মল্লারদের ডেকে জিজ্ঞেস করে, তারা জানায় ওই প্রাণীটির নাম শুশুক। নবীন কুমার তাও প্রথমে বুঝতে পারে না, তারপর মনে পড়ে। তখন সে বালকের মতো আনন্দে হাততালি দিয়ে বলে ওঠে, জানি জানি, শুশুক শিশুমার, বইতে পড়েছি। সরোজ, তুমি পড়নি তো তাই জানো না, শুশুক আর শিশুমার একই। সরোজিনী বলে, বাবা, যেমন বিদকুটে দেখতে তেমন বিতিকিচ্ছিরি নাম। শিশুমার, ছোট ছেলে পুলে ধরে ধরে বুঝি খেয়ে ফেলে? নবীন কুমার তার বিজ্ঞতা প্রকাশের জন্য এবার গম্ভীরভাবে বলল, না গো, নামই ওই রকম, বইতে ওদের নামে ছড়া আছে। ওই দেখো জলকপি, শান্ত শিশুমার, হাঙ্গর কুমির সম, নাই দন্তে ধার।
নবীন কুমারকে খুশি করবার জন্যই যেন পরপর আরো কয়েকটি শুশুক নদীর জলে ডিগবাজির কসরত দেখায়। ক্রমে পদ্মা নদী ছেড়ে বজরা একটি ছোট নদীতে প্রবেশ করলো। সামনের কোনো গঞ্জ থেকে তরিতরকারি ও ডাল ক্রয় করতে হবে। এই নদীর পরিসর ছোট হওয়ায় দুপারের গাছপালা স্পষ্ট দেখা যায়। বসন্ত ঋতু আগমনের অনেক বৃক্ষে নতুন পাতা গজাচ্ছে। নবীন কুমার মুগ্ধভাবে তাকিয়ে দেখে যে বিভিন্ন গাছের পাতায় সবুজ রঙও কত ভিন্ন ভিন্ন। কলা গাছের নতুন পাতা লাঠির মতো সোজা হয়ে গোটানো থাকে। এই সব কিছুই নবীন কুমারের কাছে অভিনব। জলের পাশে এক পদী বক দেখে তার মনে পড়ে মহাভারতের ধর্মবকের কথা, যে যুধিষ্ঠিরকে নানা প্রকার কুটো প্রশ্ন করেছিল। গ্রন্থের পৃষ্ঠায় বর্ণিত দৃশ্য যেন অকস্মাৎ উঠে আসছে তার চোখের সামনে। মাঝে মাঝে দেখা যায় গোবর দিয়ে নিকানো ঝকঝকে মাটির কুঠির। ছোট ছোট ছেলেরা বজরা দেখে দৌড়ে এসে হাত তুলে চিৎকার করে। দূর থেকে কে যেন ডেকে ওঠে, আমিনা, ও আমিনা, ইদিকে আয় পোড়া মুহি। নবীন কুমারের মনে হয় এই কণ্ঠস্বর যেন তার কত চেনা। বহু যুগ আগে ঠিক এইখানে নদী তীরে এইরকম ভাবে সে আমিনা ডাক শুনেছিল। পর মুহূর্তেই তার শরীর একটি চিন্তায় কেঁপে ওঠে। যদি তার শ্রবণ শক্তি নষ্ট হয়েই থাকতো তাহলে বঞ্চিত হতো এই সব আনন্দ থেকে। না, সেরকম ভাবে বেঁচে থাকা অনর্থক, তাহলে সে নিশ্চয়ই আত্মঘাতী হতো। আবার এক সময় সে ভাবে তার এই মারাত্মক ব্যাধিটিও এক হিসেবে তার মঙ্গল সাধনই করেছে। ব্যাধি হয়েছিল বলেই তো তার জননী তাকে নদীপথে ভ্রমণে পাঠিয়েছেন, নইলে তো এসব কিছুই এখন দেখা হতো না। এবার থেকে সে প্রতি বৎসর একবার নদী ভ্রমণে আসবে। একটা রঙিন পাখি ঝুপ করে জলে পড়ে যেতেই নবীন কুমার চেঁচিয়ে উঠল, ওমা সরোজ, দেখো দেখো, একটা পাখি জলে ডুবে গেল, মরে গেল আপনা আপনি। মাঝি মাল্লাররা হেসে ওঠে তার কথা শুনে। একজন বলে, আগে না কর্তা বাবু, ও পাখি বড় শেয়ানা, ওগুলুন রে কয় মাছ রাঙা পাখি, জল থেকে কুচো মাছ ধরে খায়। নবীন কুমারের আবার বিস্ময় লাগে, আকাশের পাখি জলেও ডুব দিতে পারে। সত্যিই তো পাখিটা একটা ছোট চাঁদা মাছ ঠোঁটে নিয়ে আবার উড়ে যায়। সে নির্নিমেষে পাখিটার দিকে চেয়ে থেকে বলে, সরোজ, কি সুন্দর না? সরোজিনী বলে, হ্যাঁ, আপনি ওপরে থাকবেন, আমি এখন নাইতে চললুম। সরোজ, একদিন নদীতে নাইবে তোমাতে আমাতে? মা ঘো মা, নদীতে নাইব কি? এত জল দেখলেই আমার ভয় করে। জল দেখলে তোমার ভয় হয়? কই এতদিন বলনি তো। বজ্রার ওপরে ভয় নেই, কিন্তু জলে নামতে পারবো না। আমি নদীতে নামবো, আমি সাঁতার শিখব। পর মুহূর্তেই সে হাঁক দেয়, দুলাল, দুলাল। বজরা কিনারে ভিড়ছে। দুলাল আর দিবাকর গঞ্জের হাটে নামবার জন্য গলুয়ের কাছে দাঁড়িয়ে। ডাক শুনে দুলাল উপরে উঠে এলো। নবীন কুমার জিজ্ঞেস করলো, দুলাল, তুই সাঁতার জানিস? দুলাল তো বাল্যকাল থেকেই নবীন কুমারের সঙ্গে সঙ্গে সর্বক্ষণ থাকে, সে আর সাঁতার শিখার সুযোগ পেল কোথায়? সে উত্তর দিল, আগে না। নবীন কুমার বিরক্ত হয়ে বলল, কেন শিখিসনি? তুই একটা উল্লুক। আগে, আমি নদীতে নাইব, তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবি। সাঁতার জানিস না, আমি যদি ভেসে যাই তুই আমায় বাঁচাবি কি করে? আপনি নদীতে নামবেন? সে হবে না, কর্তামা পই পই করে নিষেধ করে দিয়েছেন, আপনাকে যেন কিছুতেই জলে নামতে না দেওয়া হয়। সে কথা পরে, তুই সাঁতার শিখিসনি কেন? আজ থেকেই সাঁতার শিখতে লেগে যা। আগে দিবাকর দাদাও জলে নামতে বারণ করেছেন। তুই কার হুকুমে চলিস, আমার না দিবাকরের? কি বলছি মাথায় ঢুকেছে? আজ থেকে সাঁতার শিখতে লেগে যাবি। আজ্ঞে। কিয়ৎকাল পর নবীন কুমার বোটের ছাদ থেকে নেমে আসে নিজের কামরায়। এখন তার গ্রন্থপাঠের সময়। নানা প্রকার চাপল্য দেখালেও নবীন কুমার তার সমবয়সী যুবকদের তুলনায় অনেক বেশি পড়াশোনা করেছে। পাঠ তার নেশা। সে বই পড়ে পালঙ্কে শুয়ে উপুর হয়ে। স্নান সেরে ধৌত বস্ত্র পরে সরোজিনী এলো সে কামরায়। শুষ্ক গামছা দিয়ে সে মাথায় ভিজে চুল ঝাপড় দিতে লাগলো। তাতেও নবীন কুমারের পাঠের মনোযোগ ভঙ্গ হলো না। তারপর সরোজিনী আরশির সামনে দাঁড়িয়ে সিঁথিতে সিঁদুর লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো, আপনি কাল কি স্বপ্ন দেখেছেন? আমায় বললেন না? গ্রন্থ সরিয়ে রেখে নবীন কুমার সরোজিনীর সদ্য সিক্ত প্রফুল্লিত মুখখানি দেখে মুগ্ধ হলো। বাইরের প্রকৃতির মতো সে এই কিশোরীটিকেও যেন নতুনভাবে আবিষ্কার করছে। উঠে বসে সে বলল, সরোজ, কাল স্বপ্নে দেখলুম আমি যেন স্বর্গে চলে গেছি।
সরোজিনী তৎক্ষণাৎ রাগত ভ্রুভঙ্গি করে বলল, ছি, আবার ওই কথা? নবীন কুমার বিস্মিত হয়ে বলল, কেন, কি হলো? স্বর্গে যাওয়া দোষের? আপনি বলেছিলেন না আর কখনো মরার কথা উচ্চারণ করবেন না? ওহো, সেই কথা। না না, মরার কথা বলিনি। এ হলো কে সশরীরে স্বর্গে যাওয়া, যেমন যুধিষ্ঠির গিয়েছিলেন না। না, যুধিষ্ঠিরের মতো বুড়ো বয়সে নয়, পুরুরবার মতন। তুমি মহারাজ পুরুরবার উপাখ্যান জানো? মহাভারতে আছে। না, আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় পড়ে শোনাবো। স্বপ্নে দেখলুম মহারাজ পুরুরবার মতো আমিও স্বর্গে গেছি। দেব সবাই আমার বসবার জায়গা দেওয়া হয়েছে খাতির করে, আর সেখানে উর্বশী নাচছেন। তারপর হঠাৎ বুকের মধ্যে ধরাস করে উঠল। দেখলুম কি জানো, উর্বশীর মুখখানা এক্কেবারে অবিকল তোমার মতন। যা, সব মিছে কথা। মোটেই মিছে কথা নয়, মা কালীর দিব্যি, সত্যি দেখলুম। তুমি আমার পানে চেয়ে হাসলে। বুঝেছি, আপনি আমায় নিয়ে রঙ্গ করছেন। তুমি বিশ্বাস করলে না সরোজ, একদম হুবহু মিলে গেল। কালিদাসের নাটক আছে, বিক্রম উর্বশী, ঠিক এই রকম। তুমি এসো, আমার পাশে বসো, আমি তোমায় নাটকটা পড়ে শোনাচ্ছি। এখন শুনতে পারবো না, ও বেলা। এখন আমার কাজ রয়েছে না। এখন আবার কি কাজ? নে এলুম, এখন পুজোয় বসবো। পুজো টুজো রাখো, শুনেই দেখো না, কি সুন্দর গল্প, কেমন দিব্য কবিতার ভাষা। পুজো ছেড়ে আমি গল্প শুনতে বসবো? শোনো কথা, আমার মা বলে দিয়েছেন প্রত্যেক দিন যেন মন দিয়ে শিব পুজো করি, আমাদের বংশের ধারা। গায়েতের মেয়ের আবার অত পুজো বাতিক কেন? শিবের মতন বরই তো পেয়েছো, আবার শিব পুজো করার কি দরকার? ঠাকুর দেবতা নিয়ে অমন দ্বারা কথা বলবেন না কো। নবীন কুমার দ্রুত পালঙ্গ থেকে নেমে এসে সরোজিনীকে আলিঙ্গন করে বলল, চেয়ে দেখো, আমি তোমার জ্যান্ত শিব নই। সরোজিনী আর্তকণ্ঠে বলল, ও মা, এ কি করলেন, ছুঁয়ে দিলেন। আমায় আবার নাইতে হবে। পুজো করার আগে কেউ ছুতে নেই। নবীন কুমার পত্নীর গণ্ডে ওষ্ঠ স্থাপন করে ফিসফিস করে বলল, আবার নেও বরং, এখন একটুখানি আমার পাশে বসো। সরোজ, মানুষ পুজো করে কেন? ভগবানকে পাওয়ার জন্য তো। কাব্যপাঠ করলেও ভগবানকে পাওয়া যায়। সরোজিনী ছটফটিয়ে বলল, আমায় ছেড়ে দিন। নবীন কুমার বলল, তুমি বিশ্বাস করলে না? আমাদের শাস্ত্রেই বলেছে কাব্যের স্বাদ হলো ব্রহ্মস্বাদ সহদর, অর্থাৎ ব্রহ্মের সমান সমান। এসো, আমার পাশে একটু বসবে, এসো। সরোজিনী প্রায় ক্রন্দনের উপক্রম করে বলল, পুজোর নাম করে পুজোয় না বসলে পাপ হয়। আপনার মঙ্গলের জন্যই তো পুজো করি। আবার নে পুজো সেরে আসি, তারপর আপনার কথা শুনবো। নবীন কুমার তাকে ছেড়ে দিয়ে বলল, বেশ যাও, কিন্তু ছেড়ে দিচ্ছি এক শর্তে। এরপর থেকে আর আমায় আপনি বলবেন না, তুমি বলবে। সরোজিনী চক্ষু প্রায় কপালে তুলে বলল, ওমা, সে কি অসম্ভব কথা! মেয়ে মানুষ কখনো স্বামীকে তুমি বলে? স্বামী গুরুজন না? ছাই গুরুজন, চাকর বাকররা সব আপনি বলে, আর তুমিও আপনি বলবে। আজ থেকে হুকুম দিলুম, লোকজনের সামনে না বলো, আমার কাছে যখন একলা থাকবে তখন শুধু তুমি করে বলবে। আমার পাপ হবে না? সব পাপ আমার। আমি তোমার শিবের মতন স্বামী, সব পাপ আমি খেয়ে ফেলতে পারি। সরোজিনী স্নান করতে চলে যাবার পর নবীন কুমার একলাই কালিদাসের নাটকটি খুলে বসলো। কিছুক্ষণ পড়ার পর তার আবার কি খেয়াল হলো, বইটি সমিতি সে উঠে চলে গেল পাশের কামরায়। সেখানে একটি টেবিলের উপর দোয়াতদানি ও শকুনির পালকের কলম রাখা আছে এবং একটি লাল রঙের খেরোর খাতা। দিবাকররা সেই খেরোর খাতায় হিসেবপত্র লেখে। নবীন কুমার একটি টুল টেনে নিয়ে বসে খাতাটি খুলে সাদা পৃষ্ঠা বার করলো। তারপর কালিতে কলম ডুবিয়ে মুক্তাক্ষরে লিখল, বিক্রম উর্বশী, মহাকবি কালিকা দাস বিরচিত, শ্রী নবীন কুমার সিংহ কর্তৃক বঙ্গভাষায় অনুবাদিত। তারপর সে লিখতে লাগলো চরিত্রলিপি। মনে মনে তখনই সংকল্প করে নিল যে ফিরে গিয়ে বিদ্যোৎসাহিনী সবার পক্ষ থেকে এই নাটকের অভিনয় করাবে। সে স্বয়ং নেবে পুরুরবার ভূমিকা। এরপর থেকে 4 দিন নবীন কুমারের আর অন্য কোনো বিষয়ে হুঁশ রইল না। সে একটানা লিখে যেতে লাগলো নাটক। এদিকে দুলালচন্দ্র প্রতিদিন নদীতে নেমে জল দাপিয়ে প্রাণান্তর পরিশ্রমে শিখতে লাগলো সাঁতার। কিন্তু নবীন কুমারের আর সেদিকে একটুও মন নেই।
সরোজিনী মধ্যরাতে ঘুম ভেঙে দেখে তখনও তার স্বামী জাহাজে লণ্ঠন জেলে লিখে চলেছে। রাত্রে নোঙ্গর করা বজরা ঢেউতে দুলছে সামান্য, শোনা যায় জোয়ারের ছলাৎ ছলাৎ শব্দ। এছাড়া সব দিক নিস্তব্ধ। সরোজিনী জিজ্ঞেস করে, হ্যাঁ গা, আপনি ঘুমোবেন না? শরীর আবার খারাপ হবে যে। নবীন কুমার মুখ তুলে শুধু একবার তাকায়, একটিও কথা বলে না। আবার রচনায় মনোনিবেশ করে। কখনো কখনো বিরক্তিতে কুঞ্চিত হয় তার ললাট। বজরার বহরে অনেক রকম মানুষই আনা হয়েছে, কিন্তু কোনো সংস্কৃত পণ্ডিত আনা হয়নি। নবীন কুমারের সংস্কৃত জ্ঞান ততটা প্রখর নয়। মাঝে মাঝে দু একটি সমাসবদ্ধ পথের জটিলতায় সে দিশাহারা হয়ে যায়। তখন সে আন্দাজ মতো কোনো একটা অর্থ বসিয়ে দেয়, ফিরে গিয়ে কোনো পণ্ডিতকে দিয়ে শুধরে নিলেই হবে। মাঝে মাঝে কোনো নগরে বন্দরে যখন বজরা থামে, তখন লোক মারফত সমস্ত কুশল সংবাদ আদি দিয়ে পত্র পাঠানো হয় বিম্ববতীর কাছে। নির্দিষ্ট কোনো বন্দরে বিম্ববতীর কাছ থেকেও পত্র নিয়ে এসে লোক অপেক্ষা করে থাকে। নবীন কুমারের স্বাস্থ্য ফিরেছে এবং শ্রবণ ও স্মৃতিশক্তিরও পুনরুদ্ধার হয়েছে জেনে বিম্ববতী আনন্দ সাগরে ভাসছেন। গতকালই তিনি সংবাদ পাঠিয়েছেন যে তাহলে আর বিলম্ব করা কেন, এবার তো ফিরলেই হয়। জীবনে এই প্রথম তিনি পুত্রমুখ অদর্শন করে এত দীর্ঘদিন রইলেন। এখন তিনি অধীর হয়ে উঠেছেন। তাছাড়া চৈত্র মাস পড়ে গেছে, যে কোনো সময় কালবৈশাখী ওঠার সম্ভাবনা। এই সময় নদীপথ নিরাপদ নয়। বজরার বহর এখন ফেরার মুখ ধরেছে, কিন্তু ফিরতে ফিরতে আরও পক্ষকাল তো লাগবেই। নাটকের অনুবাদটি সম্পূর্ণ করতে নবীন কুমারের মোট 11 দিন লাগলো। শরীরে একটুও ক্লান্তিবোধ নেই, বরং মনে অদ্ভুত আনন্দ। একটা কাজ শেষ করার তৃপ্তিই অন্যরকম। এর আগে নবীন কুমার ছোটখাটো 2-4 পাতার রচনা লিখেছে, কিন্তু একসঙ্গে এতখানি লেখেনি। তার আত্মবিশ্বাস হলো তাহলে সে গ্রন্থকার হতে পারবে। এতগুলি দিন অনবরত শুয়ে বসে থাকার ফলে তার হাতে পায়ে খানিকটা যেন জড়তা এসেছে। তার ইচ্ছে করলো খানিকটা লাফ ঝাঁপ করতে, তীরে নেমে কিছুক্ষণ দৌড়তে। সেদিন অপরাহ্নে সে উঠে এলো বজরার ছাদে। আকাশময় কোদালে মেঘ, হাওয়া দিচ্ছে শনশন করে, ঝড় উঠতে পারে। দিবাকর চিন্তিতভাবে কথাবার্তা বলছে মাঝি মাল্লারদের সঙ্গে। নবীন কুমার চেয়ে দেখল নদীর দক্ষিণ পাশে এক স্থলে একটি সুন্দর বাঁধানো ঘাট। তার কিছু দূরে একটি ছোট টিলার উপরে একটি বেশ বড় সাদা রঙের অট্টালিকা, তার চারদিকে নিবিড় গাছপালা। সে জিজ্ঞেস করল, এই স্থানটির নাম কি? দিবাকর বলল, আগে ইব্রাহিমপুর, সামনেই আর কিছু দূরে ময়নাডাঙ্গা, সেখানে আমরা বজরা ভিড়াবো। টিলার উপরে বড় বাড়িটির এক কোণে একটি লোহার চোঙ, সেখান থেকে ধোঁয়া বেরুচ্ছে। জায়গাটি নবীন কুমারের বেশ পছন্দ হলো। সে বলল, মেঘ উঠেছে, আর সামনে যাবার প্রয়োজন কি? এখানেই বজরা ভেড়ানো হোক না, আমি একটু হাত পা ছড়াবো। দিবাকর বলল, আর একটুক্ষণ অপেক্ষা করুন, ময়নাডাঙ্গার আর দেরি নেই। এই জায়গাটি ভালো নয় কো। কেন? এই জায়গাটি মন্দ কিসের? এখানে বড় নীলকর সাহেবদের হ্যাঙ্গামা। ওই যে টিলার উপর বাড়িটি দেখছেন, ওইটি নীলকুঠি। নীলকুঠি রয়েছে বলে কি এ তল্লাটে মানুষজন যেতে পারবে না? হে আবার কেমন দ্বারা কথা। আগে নীলকররা বড় অত্যাচার করে, মানির মান রাখতে জানে না। এখানকার লোকজন অনেকে ভয়ে পালিয়েছে। কি নাম বললে জায়গাটার? ইব্রাহিমপুর। এখানে আমাদের জমিদারি আছে না? ছিল, সেসব জমি আমরা নীলকরদের ইজরা দিয়ে দিয়েছি। ওনাদের অত্যাচারে আর রক্ষে করা গেল না। ভালো আখের ক্ষেত ছিল। বড়বাবুর আমলে ইব্রাহিমপুর থেকে বিলক্ষণ মোটা টাকা উসুল হতো, সেসব গেছে। রয়েছে শুধু কুঠি বাড়িটি। সেখানে কে থাকে? জনাচারেক কর্মচারী রাখা হয়েছে, দেখাশোনা করে। বজরা ভেরাও, আমি সেই কুঠিতে একবার যাব। আজ্ঞে হুজুর, ও কথা উচ্চারণ করবেন না। সাত করে কেউ নীলকরদের কাছে ঘেঁষে। কথায় বলে, বাঘের ঝুলে 18 ঘা আর নীলকরে ছুলে 36 ঘা। দিবাকর, আমি কখনো নীলকর সাহেব দেখিনি। তারা কি বাঘ সিংহীর চেয়েও হিংস্র? ইংরেজ এ দেশ শাসন করছে, তা বলে কি লোককে দেশ ছাড়া করবে? নীলকরদের ভয়ে সবাই পালালে ওদেরই বা কাজ চলবে কি করে? তুমি মিছিমিছি ভয় দেখাচ্ছ। বজরা ভেরাতে বলো, আমি একবার নেমে দেখব। দিবাকর হাত জোর করে কাচুমাচু মুখে বলল, ছোটবাবু, দয়া করে এই হুকুমটে দেবেন না। দয়া করে আমার কথাটা শুনুন। কর্তামা অনেক করে বলে দিয়েছেন যেখানে সেখানে যেন না নামি। মেঘের যা চেহারা, ঝড় উঠতে দেরি আছে। এর মধ্যেই বেলাবেলি আমরা ময়নাডাঙ্গা পৌঁছে যাব।
তখন আপনি ড্যাঙায় নেমে হাত পা ছড়াবেন। তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো দিবাকর? হুজুর, জায়গাটা অপয়া। অপয়া? কিসের অপয়া? আপনার বড় দাদা গঙ্গানারায়ণ সিংহ এই জায়গা থেকেই নিরুদ্দেশ হয়েছিলেন। নবীন কুমার কয়েক পলক একদৃষ্টে স্থিরভাবে তাকিয়ে রইল দিবাকরের মুখের দিকে। তারপর অত্যন্ত কঠোর কর্কশ কণ্ঠে বলল, দিবাকর, আমি বলছি না বজ্রা ভেরাতে? তুমি আমার সঙ্গে ছলি বলি করছো? ধমককে ঘাড় হেট করলো দিবাকর। বিড়বিড় করে বলল, কর্তামা আমার উপর ভার দিয়েছিলেন, আমাকে তিনি যা নয় তাই বলবেন। ফের দেরি করছো? সেই ঘাটেই লাগালো বজরা। একদা মধ্যরাতে এখান থেকেই অদৃশ্য হয়েছিল গঙ্গানারায়ণ। পুরনো আমলের মাঝি মালদারা কয়েকজন এখনো রয়েছে এই বজরায়। তারা সেদিনের কথা স্মরণে এনে পরস্পরের প্রতি চেয়ে নীরব হয়ে রইল। দুলালকে সঙ্গে নিয়ে ঘাটে নামলো নবীন কুমার। গঙ্গা দাদার কথা আর তেমন ভাবে মনে পড়ে না, কিন্তু তার মনে পড়ল সম্প্রতিকালের একটি ঘটনা। বিধুশেখরের কন্যা সুহাসিনীর পুত্রের অন্নপ্রাশনের দিন সুহাসিনী অকস্মাৎ গঙ্গানারায়ণের প্রসঙ্গ উত্থাপন করে ক্রন্দন করেছিল। সুহাসিনীও তো অনেক বালিকা অবস্থাতেই দেখেছে গঙ্গানারায়ণকে। মানুষ চলে যায়, তবু কোথাও কোথাও এমন গভীর ছাপ রেখে যায়। সুহাসিনী সেদিন গঙ্গানারায়ণের জন্য কেঁদেছিল। সেই কথা মনে পড়ায় নবীন কুমারেরও চক্ষু জ্বালা করে উঠল। কোনো কথা না বলে সে বসলো পাথর বাঁধানো ঘাটটিতে। তার মনে হলো যেন তার জ্যেষ্ঠ ভ্রাতা গঙ্গানারায়ণের আত্মা অদৃশ্য থেকে তার দিকে চেয়ে আছে। স্থানটি অদ্ভুত রকমের স্তব্ধ। নীলকরদের কুঠি থেকেও কোনো আওয়াজ আসছে না। একটু পরে হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। দুলাল ব্যস্ত হয়ে বলল, ছোটবাবু, শিগগির বোটে চলুন, একদম ভিজে যাবেন। নবীন কুমার কোনো উত্তর দিল না। সে বসে ভিজতে লাগলো বৃষ্টিতে অনেকক্ষণ ধরে। কর্মচারীদের শত ডাকাডাকিতেও সে কর্ণপাত করল না। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত ছড়ানো রয়েছে যে সেনাবাহিনী, তার নাম বেঙ্গল আর্মি। কোম্পানির এই সেনাবাহিনীর মধ্যে অবশ্য বাঙালি সৈনিকের সংখ্যা অতি নগণ্য। বিভিন্ন জাতি ও বর্ণের পেশাদার সিপাহীর ইংরেজদের অধীনে সুশিক্ষিত হয়ে একই ক্যান্টনমেন্টে সুশৃঙ্খলভাবে অবস্থান করে। এখন ব্রিটেনের রাজকীয় সৈন্যবাহিনীর একটি অংশ হিন্দুস্থানে নিযুক্ত। বিনা রক্তপাতে অযোধ্যা রাজ্যের পতন হয়েছে ইংরেজের কাছে। এখন উত্তর ও পূর্ব ভারতে কোথাও কোনো সংঘর্ষ নেই। এখন শান্তির সময়। সিপাহীরা সকালে বিকালে নিয়ম মাফিক কুচকাওয়াজ করে ও অন্য সময় জটলা ও হই হল্লায় মেতে থাকে। সৈন্যরা মধ্যে মধ্যে স্থান থেকে স্থানান্তরে বদলি হয় বলে সারা ভারতবর্ষের সংবাদ মোটামুটি তারাই কিছুটা জানে। তাছাড়া সম্প্রতি বিলাতে অনুকরণে এই দেশেও কোনো কোনো স্থলে রেল নামে বাষ্পশকট চালু হয়েছে এবং টেলিগ্রাফ নামক এক আশ্চর্য যন্ত্রে তার মারফত সংবাদ আদান প্রদান করা যায়। ভারতীয় সিপাহীরা নিমহারাম নয়, তারা কোম্পানির বেতনভোগ। সেই জন্য তারা কোম্পানির জন্য প্রাণ দিতেও সর্বদা প্রস্তুত। বহুদিনের সুসম্পর্কের জন্য ঝানু ইংরেজ অফিসাররা ভারতীয় সিপাহীদের সঙ্গে কোলাকুলি মেলামেশা করে, তাদের সুখ দুঃখের অংশীদার হয়, তাদের উৎসবেও অংশগ্রহণ করে। আবার বিলাত থেকে সদ্য আগত তরুণ অফিসাররা সেনাবাহিনীতেও নতুন রীতিনীতি প্রবর্তনের পক্ষপাতী। নতুন নতুন অস্ত্র আবিষ্কার হচ্ছে, সেই অনুযায়ী বাহিনীকেও উপযুক্ত হয়ে উঠতে হবে। ভারতে ইংরেজের শাসনাধীন এলাকা যত বাড়ছে, সুদূর ও সংঘবদ্ধ সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা ততই বাড়ছে। এখন শান্তির সময়। এখন এইসব জল্পনায় অনায়াসেই সময় কাটানো যায়। একটি ব্যাপার নতুন ব্রিটিশ অফিসারদের কাছে বড়ই দৃষ্টিকটু লাগে। তারা খ্রিস্টান সৈন্যবাহিনী দেখায় অভ্যস্ত, আর ভারতীয় সিপাহীদের মধ্যে হাজার রকম জাতিভেদ। একজন রিশালদার পদমর্যাদায় অনেক উচ্চ হয়েও উর্দি পরিধান করে না থাকা অবস্থায় একজন সামান্য লস্করকে দেখে ভুল লুণ্ঠিত হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে, কারণ লস্করটি ব্রাহ্মণ। রিশালদারটি যাতে গোয়ালা। সেনাবাহিনীতে কখনো এমন চলে, একজন হিন্দু সিপাহী একজন মুসলমান সিপাহীর হুকুম তামিল করতে সর্বদা প্রস্তুত, কিন্তু মুসলমান সিপাহী তার খাদ্য একটু স্পর্শ করলেই সে ঘৃণা ভরে সম্পূর্ণ খাদ্য ফেলে দেবে। শ্বেতাঙ্গ অফিসারদের একটি রন্ধনশালা আর ভারতীয় সিপাহীদের মধ্যে কত রন্ধনশালা তার ইয়ত্তা নেই। বিরক্ত হয়ে কোনো নতুন রীতির প্রবক্তা ইংরেজ এক এক সময় বলে ওঠে, এর বদলে মধ্যপ্রাচ্য, মালয়, চীন, এমনকি লাতিন আমেরিকা থেকে খ্রিস্টানদের ভাড়া করে এনে ভারতীয় সেনাবাহিনী গড়লে হয় না?
কয়েক বছর আগে ব্রহ্মদেশের কিছু অংশ জয় করা হয়েছে। সে সময় সিপাহীদের এক অংশ ব্রহ্মদেশে যেতে অস্বীকার করেছিল, কারণ তারা কালাপানি পার হবে না, তাতে তাদের ধর্ম নষ্ট হবে। এ তো বিদ্রোহেরই নামান্তর। লর্ড ক্যানিং গভর্নর জেনারেল হয়ে এসে এর প্রতিবিধান করতে উদ্যোগী হলেন। তিনি বিধান জারি করলেন যে এরপর থেকে নতুন সৈন্য নিয়োগের সময় তাদের যে কোনো স্থানে যে কোনো পরিবেশে লড়াইতে রাজি হওয়ার স্বীকৃতি দিয়ে চুক্তিবদ্ধ হতে হবে। এখন শান্তির সময়। এমন কুচকাওয়াজের শেষে কোনো কোনো ব্রিটিশ অফিসার সিপাহীদের কাছে খ্রিস্ট ধর্মের মহিমার কথা সরলভাবে ব্যাখ্যা করে শোনায়। খানা টেবিলে অফিসাররা আলোচনা করে। আমেরিকার কৃষ্ণাঙ্গ দাসরা সকলেই তাদের প্রভুর ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়েছে। ভারতীয় দাসরাও খ্রিস্টত্ব গ্রহণ করলেই তো বহু সমস্যার অবসান হয়। এখন শান্তির সময়। এখন সিপাহীদেরও বিশ্রামালাভের প্রচুর অবকাশ। তাদের কানেও নানা রকম কথা আসে। কোথাকার ব্যারাকের ফাটকে হিন্দুদের উচ্ছিষ্ট পাত্রে নাকি মুসলমানদের খাদ্য দেওয়া হয়েছে। কানপুরে গরুর হাড় চূর্ণ করে রুটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে না? নতুন টোটটা ব্যবহার করতে হবে খোলসটা দাঁত দিয়ে ছিঁড়ে। সেই খোলসটা গরু ও শুয়োরের চর্বি মিশিয়ে তৈরি নয়। সিপাহীর বেতন 8 টাকা, কিন্তু ব্রিটিশ এলাকার বাইরে গিয়ে যুদ্ধ করলে বাট্টা দেবার কথা আরও 4 টাকা। কিন্তু সেই এলাকা জয় হয়ে গেলেই বাট্টা বন্ধ হয়ে যাবে। এ কেমন নিয়ম? সিপাহী প্রাণপণে লড়াই করে নতুন দেশ জয় করবে, আর তার ফলে তার আয় কমে যাবে। বেতনই সিপাহীর নিমক, কিন্তু যে নিমক দেবে তার কেন কথা ঠিক থাকবে না? হালালখোর ইংরাজ শুধু বোঝে নিজের স্বার্থ। পলাশির যুদ্ধের পর ঠিক 100 বৎসর কাটলো। এরপরও কি সাহেবজাদি এদেশে রাজত্ব করতে পারবে? আরে ভাই, দমদমার ছাউনিতে এই সেদিন কি হয়েছিল শুনিসনি? এক বেটা লস্কর এক ব্রাহ্মণ সিপাহীর কলসি থেকে পানি ঢেলে নিতে গিয়েছিল। ব্রাহ্মণ ঠিক সময় দেখতে পেয়ে সেই হারামি দুসাদটার মুখে মেরেছে এক লাত। সেই লাত খেয়ে সেই নিচা আদমি লস্করটা কি বলেছে জানিস? বলেছিল, আর জাতের বড়াই করো না, নতুন টোঁটা দাঁত দিয়ে ছিঁড়বে আর হিন্দু মুসলমান সবার জাত যাবে, সব সিপাহী এক পতিত জাত হয়ে যাবে। গঙ্গার কূলে কলকাতা থেকে কিছুটা উজানে এক অঞ্চলে জঙ্গল সাফ করে কোম্পানি বাহাদুর এক বড় ক্যান্টনমেন্ট স্থাপন করেছে। একসঙ্গে অতগুলি সিপাহী ব্যারাক দেখে কাছাকাছি গ্রামের লোকেরা ওই স্থানটির নাম দিয়েছে ব্যারাকপুর। দলিলে ডেসপ্যাচে এখন সেই নামটিই চালু। সম্প্রতি অন্যত্র থেকে 34 নং দেশি পদাতিক বাহিনীকে সরিয়ে এনে রাখা হয়েছে সেখানে। মার্চ মাসের শেষের দিকে এক সকালে সেই রেজিমেন্টের সার্জেন্ট মেজর হিউসন শুনতে পেলেন প্যারেড গ্রাউন্ডে কে যেন বিভৎস গলায় চিৎকার করছে। ভুরু কুচকে গেল হিউসনের। কিছুদিন থেকেই এই রেজিমেন্টের ভাবভঙ্গি সন্দেহজনক। এর সিপাহীরা ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলে। শ্বেতাঙ্গ কোনো অফিসার দেখলেই হঠাৎ থেমে যায়। এখন উৎকট গলায় চিৎকার করছে কে? সার্জেন্ট মেজর হিউসন ছোটা হাজরি খেতে খেতে বিরক্ত হলেন। তিনি পাঠালেন তার আদারলিকে। একটু পরেই তখনও দূরে চিৎকার বন্ধ হয়নি। আদারলির সঙ্গে এলো একজন দেশি অফিসার। তার মুখের বার্তা শুনে হিউসন সাহেব তৎক্ষণাৎ খানার টেবিল ছেড়ে উঠে পড়লেন এবং তার অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট বকে সংবাদ দিতে বলে চললেন প্যারেড গ্রাউন্ডের দিকে। সেখানে জনাকুরিক সিপাহী নিঃশব্দ এবং স্থিরভাবে দণ্ডায়মান। তাদের নেটিভ অফিসারের নাম ঈশ্বরী পাণ্ডে। সেও অল্প দূরে নিথর। আর একজন মাস্কেটধারী সিপাহী তাদের সামনে লাফিয়ে লাফিয়ে হিন্দুস্তানি ভাষায় কি যেন বলছে। হিউসন কঠিন মুখ করে এগিয়ে গেলেন মাস্কেটধারী সিপাহীটির দিকে। সে সাহেবকে দেখেই বড় একটি কামানের পাশে গিয়ে সুবিধে মতো জায়গা গ্রহণ করলো এবং চেঁচিয়ে বলল, ভাইও, দাগাবাজ দুশ্মন কো খতম কর দো, খতম কর দো। বোঝা যায় অনেকক্ষণ ধরেই চিৎকার করছে সেই সিপাহীটি। তার কণ্ঠস্বর খসখসে, পদক্ষেপ নেশাখোরের মতো। সে অন্য সিপাহীদের বলছে সাহেবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। বাকি সিপাহীরা কেউ এসে তার পাশে দাঁড়াচ্ছে না, আবার তার কথার প্রতিবাদও করছে না। হিউসন ঈশ্বর পাণ্ডেকে ধমক দিয়ে প্রশ্ন করল, হু ইজ দ্যাট ব্যাগার? ওয়াই ইজ হি শাউটিং? ঈশ্বর পাণ্ডে সাহেবকে দেখে স্যালুট ঠুকলো না। সে প্রশ্নের কোনো উত্তরও দিল না। হিউসন আবার বলল, ক্যাপচার হিম। কামানের পাশে লুকোনো সিপাহীটির নাম মঙ্গল পাণ্ডে। তার চক্ষু দুটি রক্তবর্ণ। উত্তেজনায় তার সর্বশরীর কম্পিত হচ্ছে। সে মাস্কেট তুলল হিউসনের দিকে। তারপর সেই ব্যাপারটি সংঘটিত হলো। ইংরেজের সৈন্য ব্যারাকের মধ্যে দাঁড়িয়ে একজন দেশি সিপাহী আগ্নেয় অস্ত্র উঁচিয়ে সত্যি সত্যি গুলি চালালো তার শ্বেতাঙ্গ প্রভুদের এক প্রতিনিধির দিকে। এ এক অভাবনীয় কাণ্ড।
গুলি হিউসনের পায়ে লাগলো না, তবু আত্মরক্ষার জন্য তিনি দরাম করে পড়ে গেলেন মাটিতে। ভয়ের চেয়ে তার চোখে মুখে গভীর বিস্ময় মাখা। 20 জন সিপাহীর সামনে এক উন্মাদ গুলি ছোড়ার সাহস করলো তার দিকে, তবু কেউ বাধা দিল না। দেশীয় অফিসার তার হুকুম শুনেও অমান্য করলো। মঙ্গল পাণ্ডে মাস্কেটে আবার গুলি ভরছে। হিউসন তার মধ্যে গড়িয়ে দূরে সরে যাবার চেষ্টা করলেন। তার মধ্যে ঘোড়া ছুটিয়ে এসে উপস্থিত হলেন লেফটেন্যান্ট মঙ্গল পাণ্ডে দ্বিতীয় গুলি ছুড়ল সেই লেফটেন্যান্টের দিকে। এবারেও সামান্য দিকভ্রষ্ট হলো। লেফটেন্যান্টের গায়ে না লেগে লাগলো ঘোড়ার গায়ে। ঘোড়া শুদ্ধ লেফটেন্যান্ট পড়ে গেলেন মাটিতে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তিনি কোমরবন্ধ থেকে টেনে বার করলেন তলোয়ার। মঙ্গল পাণ্ডেও তলোয়ার নিয়ে ছুটে এলো এবং দেশি সিপাহী প্রথম অস্ত্রাঘাত করলো রাজ সৈনিকের উপর। মঙ্গল পাণ্ডের তলোয়ার দুবার আঘাত হানলো লেফটেন্যান্ট বয়ের মাথায় এবং ঘাড়ে। ততক্ষণে হিউসনও তলোয়ার নিয়ে তাড়া করে এলেন। চলল 3 জনের লড়াই। এর মধ্যে মঙ্গল পাণ্ডেই বেশি শক্তিশালী এবং উন্মত্ত। দুপক্ষই চিৎকার করছে যুদ্ধরত অবস্থায়। মঙ্গল পাণ্ডে বলছে, ভাইও, দুশ্মন কো খতম করো, চুপ করে দাঁড়িয়ে থেকো না, তোমাদের অস্ত্র কেড়ে নেবে, তার আগে তোমরা কেড়ে নাও, আংরেজের দিন শেষ হয়ে এসেছে। আর হিউসন চিৎকার করছে, গার্ড, ক্যাপচার হিম, ডিসআর্ম হিম। সিপাহীরা এই আবেদন বা আদেশের মধ্যে কোনোটাই শুনল না। তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় চুপ করে দাঁড়িয়ে রইল। সাহেব দুজনের ওপরেই তলোয়ারের আঘাত বেশি পড়ছে দেখে সিপাহীদের মধ্যে একজন শেখ পন্থ এগিয়ে এসে সাহেব দুজনকে উদ্ধার করে নিয়ে এলো, কিন্তু মঙ্গল পাণ্ডেকে বন্দি করার কোনো চেষ্টাই করলো না। মঙ্গল পাণ্ডে আবার আশ্রয় নিল বড় কামানটির আড়ালে। ইতিমধ্যে হুড়ুহুড়ি করে আরও অনেক ব্রিটিশ অফিসার এসে পড়েছে। প্রবল গোলমাল ও দিশাহারা অবস্থা। কোনো ইংরেজি আর মঙ্গল পাণ্ডের দিকে এগিয়ে যেতে সাহস করছে না। সে কামানের আড়ালে এমনভাবে লুকিয়ে আছে যে দূর থেকে তাকে গুলি করে হত্যা করা যাবে না। পুনঃ পুনঃ আদেশ দেওয়া সত্ত্বেও সিপাহীরা কেউ মঙ্গল পাণ্ডেকে ধরতে গেল না। ব্যারাকপুরের সম্পূর্ণ ডিভিশনের কমান্ডার প্রো জেনারেল হিয়ারসেও এসে পড়লেন অবিলম্বে। তার অশ্ব একেবারে ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় একজন ব্রিটিশ অফিসার সাবধান করে দিল, স্যার, ওর মাস্কেট কিন্তু লোড করা আছে। ক্রোধে হিয়ার্সের মুখখানি লাল। তিনি দাঁত নিষ্পেষণ করে বললেন, ড্যাম হিজ মাস্কেট। তারপর নিজের পিস্তল তুলে সিপাহীদের উদ্দেশ্যে বললেন, যে প্রথম আমার হুকুম অমান্য করবে সে একজন মৃত সৈনিক। এই উন্মাত্রীকে ধরবার জন্য আমার সঙ্গে এসো। কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিস্তব্ধতা। তারপর মঙ্গল পাণ্ডে কান্নার সুরে কি যেন বলল। অসীম সাহসী জেনারেল হিয়ার্সে কয়েক কদম এগিয়ে গেলেন কামানটার দিকে। সিপাহীরাও দ্বিধা ত্যাগ করে এবার অনুসরণ করলো জেনারেলকে। জেনারেলের আদেশ যেন মন্ত্র। কয়েক পুরুষ ধরে ভারতীয় সিপাহীরা এই মন্ত্র অগ্রাহ্য করতে ভুলে গেছে। একটি বিস্ফোরণ, একটি গুলি উড়ে যাওয়ায় শীষের মতো শব্দ, ধোঁয়া। কেউ একজন পড়ে গেল মাটিতে। ধোঁয়া সরে যাবার পর দেখা গেল জেনারেল নন, মাটিতে পড়ে আছে মঙ্গল পাণ্ডে। তার চেষ্টা ব্যর্থ হলো দেখে এবং ইংরেজের হাতে ধরা না দেবার চেষ্টায় শেষ মুহূর্তে সে মাস্কেটের নল নিজের বুকের দিকে ফিরিয়ে ঘোড়া টিপছিল। তৎক্ষণাৎ ইংরেজ সৈন্যরা সেই 20 জন সিপাহীকে ঘিরে ফেলে নিরস্ত্র করে ফেললো এবং হাতে পায়ে লোহার বেড়ি পরিয়ে বন্দি করা হলো তাদের। মঙ্গল পাণ্ডে গুরুতর আহত হয়েও তখনও জীবিত। তার পায়ে শিকল বেঁধে একটি অশ্বের সঙ্গে সেই শিকল জুড়ে দিয়ে সমস্ত কুচকাওয়াজের মাটিতে ছেঁচড়ানো হলো, তবু সে মরে না। যথানিয়মে কোর্ট মার্শাল হলো মঙ্গল পাণ্ডের এবং বিচারে তার ফাঁসির হুকুম হলো। সেই কুচকাওয়াজের মাঠেই গ্যারিসনের সমস্ত সৈনিকদের উপস্থিতিতে মুমূর্ষ মঙ্গল পাণ্ডেকে বহন করে এনে ঝুলিয়ে দেওয়া হলো ফাঁসির দড়িতে। শেষ মুহূর্ত পর্যন্ত সে গালিগালাজ করে গেল ইংরেজদের বিরুদ্ধে। সিপাহীদের উদ্দেশ্যে বলল, দাগাবাজ দুশ্মন अंग्रेज को खत्म कर दो भाइयों सिपाहियों। 20 জন সিপাহীর কোয়ার্টার গার্ডের অধিনায়ক ঈশ্বরী পাণ্ডেও ফাঁসির হুকুম থেকে রেহাই পেল না। বাকি সিপাহীদের হলো কারাদণ্ড। সামরিক ছাউনিতে এ অতি তুচ্ছ ঘটনা। কোর্ট মার্শালে 2-1 সিপাহীর ফাঁসি দেওয়া নতুন কিছু ব্যাপার নয়। এমনকি ব্রিটিশ সৈনিকরাও কোনো অপরাধ করলে তাদেরও কোর্ট মার্শাল হয়। মৃত্যুদণ্ড দেওয়া হয় না অবশ্য, তবে কিছু না কিছু শাস্তি পায়। কিন্তু মঙ্গল পাণ্ডের প্রেতাত্মা যেন ভাসতে লাগলো ব্যারাকপুর সেনানিবাসের বাতাসে। 34 নং ইনফ্যান্ট্রি সিপাহীদের সকলকেই নিরস্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তর ভারতে। বাকি সিপাহীদের মুখগুলিও যেন থমথমে মনে হয়, যদিও তারা সকলেই সমবেতভাবে নতুন করে
আনুগত্যের শপথ নিয়েছে। তবু ইংরেজ অফিসাররা তাদের মুখের দিকে যখন তখন ভ্রু কুঞ্চিত করেন। অদ্ভুত এই এশিয়াটিকদের মুখ, এমন ভাবলেশহীন যে কিছুতেই মনের কথা টের পাওয়া যায় না। অফিসারদের কোয়ার্টারে অতি বিশ্বস্ত আদারলি সহিস ও বাবুর্চিদেরও যেন আর তেমন বিশ্বস্ত মনে হয় না এখন। এতদিন পর মনে হয় ওদের প্রত্যেকের মুখের সঙ্গে মঙ্গল পাণ্ডের মুখের যেন কিছুটা মিল আছে। ওরা কি গোপনে নিজেদের মধ্যে কিছু বলা বলি করে? ওদের ওষ্ঠে কি গোপনে ফুটে ওঠে ব্যঙ্গের হাসি? দুজন উচ্চপদস্থ ইংরেজ সেনানী হিয়স এবং মিলিতভাবে মাত্র একজন দেশি সিপাহীকে লড়াইয়ে পর্যদুস্ত করতে পারেনি। বহু লোক এ দৃশ্য দেখেছে। এরপর নেটিভরা যদি মনে করে শ্বেতাঙ্গ মানেই অজেয় নয়। এই ঘটনা গোপন রইল না, ব্যারাকপুর থেকে ক্রমে কলকাতাতেও ছড়ালো। মঙ্গল পাণ্ডেকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বরী পাণ্ডের ফাঁসি কার্যকর করতে কয়েকদিন দেরি হলো। ফাঁসির হুকুম দেবার এখতিয়ার ঠিক কার, এই নিয়ে একটা প্রশ্ন দেখা দিল। আর যত দেরি হয় তত গল্প ছড়ায়। কলকাতায় বসে এই সংবাদ জেনে বিরক্ত হলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। কঠিন শাস্তি যদি দিতেই হয় তবে তা অতি দ্রুত সমাধা করাই উচিত। বিলম্ব হলে দুর্বলতাই প্রকাশ পায়। দেশি লোকদের সবসময় বুঝিয়ে দেওয়া দরকার ইংরেজ শাসনে কোনো প্রকার অস্থির চিত্ততা বা সংশয়ের স্থান নেই। খবরটি প্রথম সীমাবদ্ধ রইল কলকাতার ইংরেজদের মধ্যে। সুখী বিলাসী ইংরেজ সমাজে গোপন মৃদু ত্রাসের স্রোত প্রবাহিত হয়ে যায়। কেউ সহজে মুখে কিছু বলে না, কিন্তু চোখে চোখে কথা হয়। সত্যি একজন দেশি সিপাহী ইংরেজ সেনানায়কদের হত্যা করার জন্য গুলি ছুড়েছিল? মনুষ্যাধম এই জাতির কোনো একজনের এমন সাহস হয়? অন্য সিপাহীরা নিশ্চেষ্ট হয়ে দাঁড়িয়েছিল। তারা ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেনি। 100 বছর আগে বাংলার নবাব সিরাজউদ্দৌলা আক্রমণ করেছিল কলকাতা। তখন সব ইংরেজকেই এই শহর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল, ঠিক 100 বছর আগে। ক্রমে এই গোপন ত্রাস আর শুধু মনের মধ্যে আবদ্ধ থাকে না, কানাকানি হয়। হিন্দুস্থানে কোম্পানির রাজ্যসীমা বড় বেশি বিস্তৃত হয়ে পড়েছে। এত বড় রাজ্য শাসনের জন্য দেশি সিপাহী নিয়ে সৈন্য গড়া ছাড়া উপায় নেই। কিন্তু কতখানি বিশ্বাস করা যায় তাদের? মঙ্গল পাণ্ডে হয়ে গেল এক বিভীষিকার প্রতীক। মঙ্গল বাদ দিয়ে শুধু পাণ্ডে, তাও ইংরেজরা পাণ্ডে ঠিক মতো উচ্চারণ করতে পারে না, হলো পাণ্ডি। এই পাণ্ডির মতো দুশ্মন ভারতীয় সিপাহীদের মধ্যে কতজন আছে? যদি সহস্র সহস্র হয়। মঙ্গল পাণ্ডের ঘটনার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। ঈশ্বরী পাণ্ডেরও ফাঁসি হয়ে গেছে। তারপর আর কোনো রকম গোলযোগ দেখা যায়নি। তবু ঘটনাটি ভোলা গেল না। রাজধানী কলকাতার সুরক্ষার জন্য জোরদার ব্যবস্থা গ্রহণ করা উচিত নয়? ইংরেজ সমাজের অনেকের মধ্যেই এই কথা গুঞ্জরিত হতে লাগলো। খবরটি কিছুদিনের মধ্যে বাঙালিদের মধ্যেও ছড়ালো। প্রতিক্রিয়া হলো মিশ্র ধরনের। কারোর কাছে ঘটনাটা অত্যন্ত বিস্ময়কর, কারোর কাছে এমন কিছুই না। মঙ্গল পাণ্ডে কি তীব্র নেশাগ্রস্ত কিংবা উন্মাদ ছিল? একমাত্র কোনো বিকৃত মস্তিষ্ক ব্যক্তির পক্ষেই এমন নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া সম্ভব। কিন্তু বাকি সিপাহীরাও নীরব এবং নিষ্ক্রিয় ছিল কেন? মঙ্গল পাণ্ডে ব্যর্থ হলেও এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি? একটি তথ্য অবশ্য বেশ মনে দাগ কাটলো বাঙালি সমাজে। পলাশী যুদ্ধের পর ঠিক 100 বছর কেটেছে। এই কথা ইংরেজরাই মনে করিয়ে দিচ্ছে। ঠিক 100 বছর। এর কি কোনো গূঢ় মর্ম আছে? ঠিক 100 বছর পার হয়ে আবার কোনো গুরুতর ঘটনা ঘটবে কি? মঙ্গল পাণ্ডের ফাঁসির ঠিক 49 দিন পর আগুন জ্বলে উঠল। দমদম কিংবা ব্যারাকপুরে নয়, সেখান থেকে বহু দূরে, আম্বালায়। প্রথম প্রথম শুধুই আগুন। মধ্যরাতে সিপাহী ব্যারাকে একটি ছাউনিতে অকস্মাৎ দপ করে আগুন ধরে যায়। তারপর হুড়ুহুড়ি দৌড়োদৌড়ি। কে বা কারা সেই আগুন লাগায় টের পাওয়া যায় না। তবে বোঝা যায় যেসব সিপাহী স্যাঁতসেঁতে চর্বির মতো জিনিস মাখানো খোলস সমেত কার্তুজ ব্যবহার করছে, আগুনের শিখা লক লক করে উঠছে শুধু তাদের ছাউনিতেই। প্রথম দিন একটি ছাউনিতে, পরদিন 5টি ছাউনিতে, পরদিন আরও। ইতিমধ্যে চাপা অস্থিরতা ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। শহরে শহরে নানা রূপ গুঞ্জন। দিল্লির জুম্মা মসজিদের গায়ে এই কিছুদিন আগে হঠাৎ দেখা গিয়েছিল এক দীর্ঘ ইস্তেহার ঝুলছে। পারস্যের শাহ হিন্দুস্তানের খাঁটি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন পবিত্র জেহাদে যোগ দেওয়ার জন্য। তিনি শীঘ্রই আসছে বিশাল সেনাবাহিনী নিয়ে কাফের ব্রিটিশ রাজকে উৎখাত করতে। মুসলমানদের ধর্ম নষ্ট করতে চায় যে ইংরেজ, এবার তার পতনের দিন ঘনিয়ে এসেছে। হিন্দুস্তানের মুসলমান, তুমি যদি খাঁটি মুসলমান হও তবে জাগো, হাতিয়ার উঠাও। কে দিল এই ইস্তেহার? এ তো সরাসরি পারস্য থেকে আসেনি।
তবে কে লাগালো? দিল্লির ইংরেজ সেনানায়ক সাইমন ফ্রেজার ইস্তেহারটি টেনে ছিঁড়ে কুচি কুচি করে ফেললেন সমবেত জনতার চোখের সামনে। কিন্তু ততক্ষণে তো অনেকেরই পাঠ করা হয়ে গেছে এবং পরদিন অবিকল ওই রকম আরেকটি ইস্তেহার লটকাতে দেখা গেল লাল কেল্লার দেয়ালে। আফগানিস্তানের শাসক দোস্ত মোহাম্মদও নাকি তার ফৌজ নিয়ে পারস্যের শাহের সঙ্গে যোগ দিয়ে আসছেন ভারতের দিকে। দোস্ত মোহাম্মদকে তো ইংরেজের মিত্র বলেই সবাই জানতো এতদিন। একটি ইস্তেহারে দেখা গেল হিন্দুস্তানে ইসলাম বিপন্ন বলে দোস্ত মোহাম্মদও আর স্থির থাকতে পারছে না, আর রুশ সম্রাটের বাহিনী সে ভারত আক্রমণ করবে সে কথা তো অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। এবার বুঝি সময় আসন্ন, রুশি বাহিনীকে ঠেকাতে পারবে ইংরেজ? এই তো কিছুদিন আগে তারা ক্রিমিয়ার যুদ্ধে প্রচন্ড মার খেয়েছে না? কানপুরের সন্নিকটে বিঠুরে ক্ষুব্ধ অপমানিত হয়ে রয়েছে নানা সাহেব। তিনি পুনার বিখ্যাত পেশোয়ার দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। ইংরেজ তার জায়গির কেড়ে নেয় এবং বার্ষিক 8 লক্ষ টাকার পেনশন বন্ধ করে দেয়। আবেদন নিবেদনের মাধ্যমে তিনি তার হাত অধিকার পুনরুদ্ধারের চেষ্টা করছিলেন বটে, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছিলেন। এই সময় নানা লখনৌর রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসে বুঝলেন আবেদন নিবেদনের দিন শেষ হয়ে গেছে। লখনৌয়ের তখন অদ্ভুত অবস্থা। নতুন রাজ্য শাসনের ভার হাতে নিয়ে ইংরেজ রাজ সর্ব ব্যাপারে অত্যন্ত কঠোর। এদিকে হাটে বাজারে হাজার হাজার সবল সুস্থ চেহারার পুরুষ চাপা রাগে গজরাচ্ছে। এরা প্রাক্তন নবাব ওয়াজেদ আলী শাহের সেনাবাহিনীর কর্মচ্যুত সৈনিক। বংশানুক্রমিকভাবে এরা যুদ্ধ ছাড়া অন্য কোনো পেশা জানে না। এখন এদের সামনে আর কোনো জীবিকার পথ খোলা নেই। অনেকেই অনাহারের সম্মুখীন। এদের হাত নিষ্পিস করছে অস্ত্র ধরার জন্য। হাটে বাজারে এখন শুধু একটাই আলোচনা, হিন্দু মুসলমানের স্বার্থ এখন আর পৃথক করে দেখা চলবে না। ইংরেজ এখন যথেচ্ছভাবে হিন্দু ও মুসলমান জায়গিরদার ও ভূম্য অধিকারীর সম্পত্তি কেড়ে নিচ্ছে। বনেদি বংশগুলির সম্মান লুটোচ্ছে ধুলায়। অর্থ সম্পদ সবই আস্তে আস্তে ভারতবাসীর কাছ থেকে চলে যাচ্ছে ইংরেজদের হাতে। হিন্দুস্তানের হিন্দু মুসলমান সকলেরই ধর্ম বিপন্ন। এখনো তৈমুর বংশের শিখা আকবর শাহজাহানের প্রত্যক্ষ রক্ত সম্পর্কিত উত্তরাধিকারী বাহাদুর শাহ বেঁচে আছেন। আবার ফিরিয়ে আনা যায় না লুপ্ত গৌরব। মৌলভী আহমেদুল্লাহ নগরে নগরে পরিভ্রমণ করে প্রচার করছেন বিদ্রোহের বাণী। দিন ঘনিয়ে এসেছে, দেরি করা চলবে না। গ্রাম থেকে গ্রামান্তরে এক সেনা ছাউনি থেকে অন্য সেনা ছাউনিতে কারা যেন চালাচালি করতে লাগলো হাতে গড়া রুটি। একখানা রুটি যে পাবে সে আরো 5খানা রুটি বানিয়ে অন্যদের কাছে পৌঁছে দেবে। সঙ্গে কোনো চিঠি নেই, ওই রুটিই গোপন আবেদনপত্র। দ্বিতীয় ঘটনা ঘটল মিরাটে। ব্যারেকপুরের মঙ্গল পাণ্ডের বিদ্রোহের পর ইংরেজ কর্তৃপক্ষ মনে করেছিল চর্বি মাখানো খোলস সমেত টোটার ব্যাপারে বুঝি হিন্দু সিপাহীরাই ক্ষুব্ধ। মুসলমান সিপাহীরা তো সে সময় মঙ্গল পাণ্ডেকে সমর্থন করেনি। কোনো সেনানায়ক প্রস্তাব দিলেন এনফিল্ড রাইফেলের ওই নতুন কার্তুজ না হয় বাতিল করা হোক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেন সে প্রস্তাব। একটা গুজবকে প্রশ্রয় দিলে তার দুর্বলতারই পরিচায়ক হবে। কার্তুজের খোলসে তো সত্যিই গরুর শূকরের চর্বি মিশ্রিত নেই, ওরকম ভাবে চর্বি মেশানোর প্রশ্নই ওঠে না। মিরাটে তৃতীয় লাইট খেভালরি এক অতি বিশ্বস্ত বাহিনী। তাদের মধ্যে থেকেও বেছে বেছে 90 জন অতি দক্ষ সিপাহীকে পৃথকভাবে দাঁড় করানো হলো। কর্নেল স্মিথ সংক্ষিপ্ত ভাষণে সেনাবাহিনীকে বোঝালেন যে কার্তুজের খোলসে চর্বি মেশানোর কথার কোনো ভিত্তিই নেই। এমনকি ওই কার্তুজ ব্যবহার করার জন্য মুখে দেবারও দরকার নেই, হাত দিয়ে ছিঁড়ে নিলেই চলে। এই বাছাই করা 90 জন সিপাহী তা সকলের সামনে দেখাবে। মে মাসের প্রথম গরমের মধ্যে সকলে দণ্ডায়মান। আনা হলো কার্তুজ, সেগুলো সিপাহীদের মধ্যে বিলি করার জন্য সামনে নিয়ে যাওয়া হলো। 90 জনের মধ্যে 85 জন সিপাহী হাত গুটিয়ে রইল। তারা গম্ভীরভাবে জানালো ওই অপবিত্র কার্তুজ তারা স্পর্শও করবে না। এ ব্যাপারে আরো অনুরোধ করে যেন তাদের সম্মানহানি না করা হয়। পরদিন কোর্ট মার্শাল হলো সেই 85 জন সিপাহী। বিচারের সিদ্ধান্ত নিতে দেরি হলো না মোটেই। সমগ্র বাহিনীকে আবার রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে শোনানো হলো শাস্তির কথা। ওই 85 জন সিপাহী ব্রিটিশ রাজ্যের হুকুম তামিল করতে অস্বীকার করায় গুরুতর অপরাধী। তাদের অধিকাংশকেই যাবজ্জীবন দ্বীপান্তরের পাঠিয়ে দেওয়া হবে আন্দামানে। বাকি কয়েকজনের 10 বছর সশ্রম কারাদণ্ড। 85 জনের একজনও দয়া ভিক্ষা চাইল না, একটি কথাও উচ্চারণ করলো না। তৎক্ষণাৎ তাদের উর্দি ও জুতা খুলে ফেলার হুকুম দেওয়া হলো। তারপর কয়েক ঘন্টা ধরে প্রচন্ড রৌদ্রে দহনের মতো তাদের প্রায় নগ্ন অবস্থায় রেখে হাতে পায়ে পরানো হলো শিকল।
তারপর তাদের যখন নিয়ে যাওয়া হতে লাগলো কয়েদখানার দিকে, তখন একজন বন্দি সিপাহী তার এক পাটে জুতো বিচারকদের দিকে ছুড়ে দিয়ে বলল, ফিরিঙ্গিরা জাহান্নামে যাক। তার সঙ্গীরাও গর্জন করে উঠে বলল ওই একই কথা। এরপর ওই বন্দীদের দুদিন মিরাট ক্যান্টনমেন্টে রাখা হলো খুব কড়া পাহারায়। কোনো রকম বিক্ষোভের চিহ্ন দেখা গেল না, সব কিছু শান্ত। রবিবার সন্ধ্যার সময় ইংরেজ রাজপুরুষেরা মেম ও শিশুদের সঙ্গে নিয়ে গির্জা থেকে ঘুরে এলো নিশ্চিন্তে। সারাদিন অসহ্য দাহের পর এই সময় একটু বাতাস বয়। এখন যথাসম্ভব স্বল্প বাস হয়ে বারান্দায় একটি ছোট পেগ নিয়ে আরাম করার সময়। মিরাট ক্যান্টনমেন্টের জেনারেল হিউট সৈনিকের উর্দি খুলে একটি পাজামা পরে তার আর্দালিকে হুকুম দিলেন, বয় ড্রিঙ্কস লাও। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই ছাউনিতে ছাউনিতে জ্বলে উঠল আগুন, যেন এক মুহূর্তের মধ্যে সমস্ত সিপাহী সশস্ত্র হয়ে বেরিয়ে এলো বাইরে। 85 জন বন্দীকে মুক্ত করা হলো তৎক্ষণাৎ। নির্বিচারে তারা গুলি চালাতে লাগলো ইংরেজ অফিসারদের দিকে। সিপাহীদের সামনে ইংরেজরা দাঁড়াতেই পারল না। একদিনের মধ্যেই মিরাট ইংরেজ মুক্ত হয়ে গেল। কিছু ইংরেজ প্রাণ দিল, কিছু ইংরেজ কোনো ক্রমে খালি গায়ে অর্ধনগ্ন অবস্থায় প্রাণ নিয়ে পলায়ন করলো। শুধু ক্যান্টনমেন্টেই নয়, সমগ্র মিরাট শহরে সিপাহীদের অধিকারে চলে এলো। এরপর কি? সিপাহীদের সিদ্ধান্ত নিতে একটুও দেরি হলো না। একটি পথ খোলা আছে, এখন থেকে দিল্লি হবে আবার স্বাধীন ভারতের রাজধানী। সুতরাং চলো দিল্লি। দিল্লির লাল কেল্লায় বৃহৎ বাহাদুর শাহ প্রতিদিন এখনো দরবার বসান। তার বয়স এখন 82, অতি দুর্বল, চোখে অহংকারের জ্যোতিটুকুও নেই। সাম্রাজ্য নেই, তবু তিনি এখনো সম্রাট। শুধু লাল কেল্লার ভিতরকার ছোট নগরীটি তার অধিকারের, বাইরের দিল্লি শহরটি পরিচালনার ভার পর্যন্ত ইংরেজদের হাতে। বৃহৎ সম্রাট বাহাদুর শাহ জাফর তবু এখনো প্রতিদিন একটি লাঠিতে ভর দিয়ে ঠুক ঠুক করে দরবারে আসতে ভালোবাসেন। তিনি এসে বসেন ধুলিমলিন ময়ূর সিংহাসনে। বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকার ক্ষমতা নেই, তাই তাকে একটি তাকিয়ায় হেলান দিয়ে আধশোয়া হয়ে থাকতে হয়। হাতে থাকে আল বোলার নল। রাজত্ব নেই, প্রজারা আসে। অভ্যেসবশত প্রজারা তার কাছে এসে নানা রকম অভিযোগ শোনায়। তিনি নিমিলিত নয়নে শুনে যান। নারীহরণ, জমি দখল, ইংরেজদের অত্যাচারের কাহিনী, এসব শুনতে ভালোবাসেন বৃদ্ধ সম্রাট। তিনি মাথা নাড়েন এবং তারই মতো ক্ষমতাহীন সেনাপতি, আমির বা মুন্সিদের উদ্দেশ্যে হুকুম দেন এসব অন্যায়ের প্রতিবিধান করবার জন্য। তারাও দীর্ঘ সেলাম দিয়ে বলে, জো হুকুম জাহাপনা। এ সবাই সকলেই প্রায় বৃদ্ধ, যেন অতীতের কিছুই হারায়নি। এইরকম মুখ নিয়ে তারা বসে থাকে। সম্রাট প্রায়ই তাদের নানা রকম খেতাব বিলি করেন অথবা তাদের ইনাম দেন কল্পিত কোনো জায়গির। তারাও মাথা ঝুঁকিয়ে সৌজন্যের সঙ্গে সব গ্রহণ করে। কখনো কখনো সম্রাট আউড়ে ওঠেন কবিতা। তিনি কবি এবং গীত রচয়িতা। তখন তিনি শুধু সম্রাট জাফর নন, তিনি একটি একটি কবিতার পদ উচ্চারণ করলেই তার সভাসদরা তারিফ করে বলে ওঠে, বাহ বাহ, বাহ বাহ, বহুত খুব। বাহাদুর শাহ শুধু স্বয়ং কবি নন, কবিদের পৃষ্ঠপোষক। রাজ্য নেই, তবু রাজকবি আছে। প্রসিদ্ধ কবি যোগ বাহাদুর শাহের গুরু এবং রাজকবি মির্জা গালিবকেও তিনি মাসোহারা দিয়ে রাজসভায় রেখেছেন এবং তাকে দিয়ে মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস লেখাচ্ছেন। গালিব আগে লিখতেন ফার্সিতে, সম্রাট তাকে এনেছেন উর্দু ভাষায়। ছোকরা গালিবের একটি ছত্র বড় তার মনে গেঁথে গেছে। যে কোনো সময় তিনি অকারণে সেটা গুনগুন করে ওঠেন, আমি শুধু নিজের ভেঙে যাওয়া শব্দ। শুধু প্রজাদের অভিযোগ আর কাব্য আলোচনাই নয়, দরবারে অন্য অন্য 5 রকম কথাও ওঠে। ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহীর ইংরেজের বিরুদ্ধে গুলিবর্ষণ কিংবা আম্বালা ক্যান্টনমেন্টে অগ্নিসংযোগের কথাও তার কানে এসেছে। সভাসদরা এইসব ঘটনার নানা রকম ব্যাখ্যা করতে চায়। লোল চর্ম সম্রাট শুধু মাথা নেড়ে হুঁ হুঁ করে। একদিন তিনি আপন মনে এক বয়েত আওড়ালেন, রুশিদের দেশের যার কিংবা বড় বড় সুলতানরা যা পারেননি, চর্বি মাখা এক কার্তুজ বুঝি তাই করে দিল। পারিষদরা বিস্মিত। একই কথা বললেন সম্রাট। তাহলে এখনো কি তার নির্জীব শরীরের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা সুপ্ত রয়েছে? সম্রাটের পুত্রেরা এবং আত্মীয় পরিজন বর্গ প্রতিদিন সন্ধ্যাকাল থেকেই নানা রকম বল্গাহীন ভোগলীলা এবং নিত্যগীত লাস্যে সারা রাত্রি অতিবাহিত করে। দিনের অধিকাংশ সময় তারা নিদ্রা যায় সকালের দিকে, তাই লাল কেল্লা প্রায় স্তব্ধ। একদিন হঠাৎ খুব গোলমাল শোনা গেল।
নগরের লোকজন বাইরে বেরিয়ে এসে হল্লা করছে। দূর থেকে ধুলো উড়িয়ে ছুটে আসছে এক ঘোর সাওয়ার বাহিনী। দিল্লির নাগরিকদের বহু অভিযানের স্মৃতি আছে, তারা সহজে বিস্মিত হয় না। তবু অনেকে ভুরু তুলে ভাবলো এরা আবার কারা আসছে। দেখতে দেখতে হুড়মুড় করে ঢুকে পড়ল অশ্বারোহী সেনাবাহিনী দিল্লির পূর্ব দিকের সড়ক দিয়ে। এরাই মিরাটের তৃতীয় লাইট ক্যাভালরি। সিপাহীরা মুসলমান বলে চিনতে পারায় দিল্লির নাগরিকরাই তাদের জন্য সাগ্রাহে খুলে দিল লাল কেল্লার সিংহদ্বার। বিদ্রোহীরা অশ্বটক বগিয়ে সরাসরি চলে এলো সম্রাটের আবাসনের সামনে। বাহাদুর শাহ লাঠি ভর দিয়ে অলিন্দে এসে দাঁড়াতেই তারা জয়ধ্বনি দিয়ে উঠল, হিন্দুস্তানের বাদশাহ বাহাদুর শাহ, আজ থেকে হিন্দুস্তানে আবার আজাদি এসে গেছে। কম্পিত বক্ষ সম্রাট প্রথমে দ্বিধান্বিত হয়ে চুপ করে রইলেন খানিকক্ষণ। এ কি সত্যিই সম্ভব? সশস্ত্র সৈনিকরা তাকে সম্রাট হিসেবে গ্রহণ করতে চায়? ইংরেজ সেনাবাহিনী এখনো দেশে রয়েছে না? কামানের গোলায় তারা ছাতু করে দেবে এই তলোয়ার আস্ফালনকারী সিপাহীদের। বিদ্রোহীরা তখন উল্লাসে সকলেই চিৎকার করছে একসঙ্গে। অনেকে ঘোড়া থেকে নেমে নৃত্য করতে শুরু করেছে। লালকেল্লার এতখানি অন্দরমোহনে তারা কখনো আসেনি, সম্রাটকে এত কাছ থেকে কখনো দেখেনি। সম্রাট বাহাদুর শাহ যে এত বৃদ্ধ, এত দুর্বল তা তাদের ধারণা ছিল না। এই মানুষ তাদের নেতৃত্ব দেবে? তবু যাই হোক, সম্রাট বংশের রক্ত তো আছে শরীরে, ওই নামটিই যথেষ্ট। একজন কৌতুক করে চেঁচিয়ে বলল, বুড়া জাহান পে আপ ডরিয়ে মাত, আপকো হাম লোগ ফির সে হিন্দুস্তান কো বাদশাহ বানা দেঙ্গে। বাহাদুর শাহ প্রথমে আদেশ দিলেন তাদের চুপ করার জন্য, কেউ শুনল না। তারপর তিনি কাতরভাবে অনুরোধ করতে লাগলেন, এত সিপাহী যেন একসঙ্গে এখানে জমায়েত না করে। তিনি 2-4 জনের সঙ্গে কথা বললেন। সিপাহীদের কণ্ঠস্বর আরো তুমুল হলো। তারা এখনই সম্রাটকে তাদের সকলের মধ্যে পেতে চায়। সম্রাট তাদের হয়ে লড়াইয়ের ফরমান জারি করুন। সম্রাটের একটি ছোট দেহরক্ষী দল আছে, তাদের অধিনায়ক এক ইংরেজ, ক্যাপ্টেন ডগলাস। সম্রাট ক্যাপ্টেন ডগলাসকে ডেকে তার পরামর্শ চাইলেন। ডগলাস দেখল দেহরক্ষীর দলও ইতিমধ্যে গিয়ে বিদ্রোহীদের সঙ্গে মিশেছে। দূরে তাকিয়ে দেখা যাচ্ছে আরো দলে দলে বিদ্রোহী অশ্বারোহী বাহিনী প্রবেশ করছে নগরীতে। ডগলাস আর দ্বিরুক্তি না করে পেছন ফিরে পালালো এবং একটি প্রাচীর লাফিয়ে লঙ্ঘন করতে গিয়ে পা মচকালো। কিছুক্ষণের মধ্যে এক সিপাহীর তলোয়ারের এক কোপে তার মুন্ডটি বিযুক্ত হয়ে গেল শরীর থেকে। শুরু হলো ধ্বংসলীলা। শুধু ইংরেজ নয়, খ্রিস্টান ধর্মাবলম্বী যে কোনো মানুষকেই খুঁজে খুঁজে হত্যা করতে লাগলো সিপাহীরা। 24 ঘন্টার মধ্যেই দেওয়াল ঘেরা শহর দিল্লি চলে এলো বিদ্রোহীদের করায়ত্তে। বাহাদুর শাহ জাফর দেখলেন তিনি সত্যি সত্যি সম্রাট হয়ে গেছেন। তার অধীনে আছে একটি সেনাবাহিনী এবং প্রতিদিনই বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আরো সৈন্য আসছে। এখন ইচ্ছে করলে তিনি প্রজাদের কাছ থেকে কর আদায় করতে পারেন। আনন্দিত ও উৎসাহিত হয়ে তিনি আবার কবিতা রচনা করতে লাগলেন। টেলিগ্রাফ যন্ত্রযোগে কলকাতার গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর কাছে সংবাদ এসে পৌঁছালো অবিলম্বে। লর্ড ক্যানিং ঠান্ডা মাথার অভিজ্ঞ প্রশাসক। তার পূর্ববর্তী গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি অনেকগুলি যুদ্ধবিদ্রোহ বাঁধিয়ে গিয়েছিলেন। লর্ড ক্যানিং চান এখন সারা দেশের শাসন ব্যবস্থা সুশৃঙ্খল ও সুদৃঢ় করে তুলতে। এর মধ্যে আবার যুদ্ধ। দিল্লির দখলের গুরুত্ব অসীম। দিল্লিতে যদি সিপাহীদের একটি বিরাট বাহিনী জমায়েত হয় তাহলে উত্তর ভারতে ব্রিটিশ শক্তির টিকে থাকাই অসম্ভব হবে। সিপাহীদের জয়ের সংবাদের প্রভাব পড়ে অন্যান্য ক্যান্টনমেন্টে, যেখানে এখনো বিদ্রোহের ধোঁয়া দেখা যায়নি। দিল্লির কাছেই নবলব্ধ পাঞ্জাব, সেখানে যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে আর সামলানো যাবে না। তৎক্ষণাৎ প্রতি আক্রমণের ব্যবস্থা না করে তিনি সারা ভারতে সিপাহীদের উদ্দেশ্যে এক বিবৃতি দিলেন যে ব্রিটিশ সরকার কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনোই ভারতবাসীদের ধর্মীয় অধিকারে কোনো ক্রমে হস্তক্ষেপ করতে চান না। সুতরাং সিপাহীদের জাতিভ্রষ্ট হবার কোনো সম্ভাবনাই নেই এবং তাদের উত্তেজিত হওয়ারও কোনো কারণ নেই। এই বিবৃতির ফল হলো বিপরীত। দিল্লিতে বাহাদুর শাহের চারপাশে সম্মিলিত সেনানায়করা লাফিয়ে উঠল আনন্দে। তারা বলে উঠল, ফিরিঙ্গিরা ভয় পেয়েছে, ফিরিঙ্গিরা ভয় পেয়েছে। তারা এখন সিপাহীদের তোষামত করতে চায়। জোড়াসাঁকোর সিংহ পরিবারের বাসগৃহটি এক শনিবারের সন্ধ্যাকালে আলোক উজ্জ্বল। বাড়ির সম্মুখদ্বারের কাছে অনেকগুলি জুড়িগাড়ি ও পালকি। বাবু নবীন কুমার সিংহ প্রবাসের নৌকা বিহার থেকে কিছুদিন আগে সুস্থ ও সমর্থ দেহে কলকাতায় প্রত্যাবর্তন করেছেন। আবার পুনর্দমে চলছে বিদ্যোৎসাহিনী সভা। প্রতি শনিবার চলছে বিক্রমোর্বশী নাটকের মহড়া। বারমহলের ঠাকুর দালানে বাঁধা হয়েছে মঞ্চ। মূল অনুষ্ঠানের আর দেরি নেই, সেই জন্য পরপর কয়েকটি দিন এখন পূর্ণ পোশাকেই মহড়া চলছে। প্রতিদিন মঞ্চ সাজানো হয় টাটকা ফুল দিয়ে। রাজা পুনর্বার ভূমিকায় দিব্যকান্তি যুবক নবীন কুমারকে ভারী সুন্দর মানায় তার কণ্ঠস্বর সুরেরা। একটি দৃশ্যে সে মঞ্চে প্রবেশ করে অশ্বে আরোহিত হয়ে।
সেই জন্য কিছুদিন ধরে সে অশ্বারোহণ শিক্ষা করছে। মঞ্চের উপর উর্বশীর প্রতি প্রণয় সম্ভাষণ করছেন রাজা পুরুরবা। সামনে বিদ্যুৎসাহিনী সবার সভ্যেরা দর্শক। এমন সময় দারুণ উত্তেজিতভাবে সেখানে প্রবেশ করলো যদুপতি গাঙ্গুলি। সে সরাসরি মঞ্চের সামনে উপস্থিত হয়ে বলল, এসব তোমরা কি করছো নবীন? দেশে একটা রাষ্ট্র বিপ্লব হচ্ছে আর তোমরা এখনো নাটক নোবেল নিয়ে মেতে আছো। যদুপতির কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে মনোযোগ না দিয়ে উপায় নেই। থেমে গেল অভিনয়ের মহড়া। রাজা পুরুরবা জিজ্ঞেস করলেন, রাষ্ট্র বিপ্লব? সে আবার কি যদুপতি? যদুপতি সকলের দিকে ফিরে বলল, আপনারা কেউ কিছু শোনেননি? দেশে ইংরেজ রাজত্ব যে যায় যায়, দেশে আবার মোগল রাজত্ব স্থাপন হতে চলেছে। সেপাইরা দারুণ ঠ্যাঙাচ্ছে ইংরেজদের। মঞ্চ থেকে লাফিয়ে নিচে নেমে এসে রাজা পুরুরবা বলল, বলো কি যদুপতি, আবার মোগল শাসন?